আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনার? আশা করি ভালো আছো। আচ্ছা, তারপর কমেন্টে জানিও কি অবস্থা। আমরা শুরু করতে যাচ্ছি কোষ বিভাজন। সেটা মনে আছে? 19 অনেক পড়ছিল না স্যার? আপনি অনেক পড়াইছিলেন। এই কোষ বিভাজনটা 19-এ যা পড়েছো আমরা ঠিক তাহাই পড়বো, তবে একটু বাড়িয়ে পড়বো। যেহেতু আমরা ইন্টারমিডিয়েটে, আমরা একটু ম্যাচিউর হইলাম না রে, আমরা বড় হয়ে গেছি না, একটা পাখনা উঠছে না আমাদের পাখনা, সেজন্য আমরা একটু বাড়িয়ে পড়বো, ঠিক আছে? টেনশন করার কিছু নাই, জীবন স্বার্থ আছে। আজকে আমাদের ফার্স্ট এপিসোড, অর্থাৎ কোষ বিভাজনের প্রথম এপিসোড। এটা মূলত হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটের বায়োলজি বইয়ের ফার্স্ট পেপার, বুটানিয়ের সেকেন্ড চ্যাপ্টার। ওকে, এটা আমরা শুরু করি। আচ্ছা, যদি না বুঝো তাহলে বই খুলে বের করে নিয়ে যে এটা আসলে কোন অধ্যায় আছে বা কোন বই আছে। শুরু করি আমরা কোষ বিভাজন। আপনারা তো জানেন জীবন স্যার একটা নীতি হচ্ছে, যখনই আমরা কোন চ্যাপ্টার শুরু করি ফার্স্টে ওই চ্যাপ্টার সম্পর্কে কিছু বেসিক কথা জানতে হবে। যেমন কোষ বিভাজন, কোষ বিভাজনের দুইটা শব্দ আছে, কোষ একটা, বিভাজন একটা। স্যার কোষ কি, বিভাজন কি? কোষ কাকে বলে, কত প্রকার, কি কি ব্যাখ্যা সহ বল। বিভাজন কি, কাকে বলে, কত প্রকার, কি কি ব্যাখ্যা সহ, চিত্র সহ দেখাই দেয়। হ্যাঁ, আমরা সব দেবো, ঠিক আছে? তবে একটা কথা শুনে রাখো, এদিকে একটা কথা শুনে রাখো। কোষ বিভাজন, এক কথায় যদি বলি কোষ বিভাজন আসলে কি, তার আগে বলে নেই কোষ কি। কোষ মানে এটা মনে করো সূক্ষ্ম একটা প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ মিনস ছোট ছোট কক্ষ, ছোট ছোট ঘর। এক কথায় যদি বলি বিভাজন, যদি আমি বলি স্যার এক কথায় বলেন, প্রমিত বাংলা ভাষায় বলেন, তাহলে বলবো আমি বিভাজন মানে হচ্ছে জন্ম দেওয়া, রিপ্রোডাকশন। মানে রিপ্রোডাকশন মানে কি, আপনি ছিলেন সিঙ্গেল, বিয়ে করে হয়ে গেলেন ডাবল, তারপর আল্লাহ আপনাদেরকে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিল, তাহলে আপনার সংখ্যা আরেকটা বেড়ে গেল। ওই বাচ্চা বড় হলো, বড় হয়ে ওই বাচ্চাকে আবার বিয়ে দিলেন, ওই বাচ্চা থেকে আবার বাচ্চা আসলো, তখন আপনি দাদা হয়ে গেলেন, নানা হয়ে গেলেন, রাইট? এই যেটা সিকুয়েন্স, এটা ধারাবাহিকতা মেনটেন করে না। এই যে একটার পর একটা, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, 16 থেকে 32, 32 থেকে 64, এই যেটা সিকুয়েন্স, এই সিকুয়েন্সটাকে বলে বিভাজন। এক কথায় যদি বলি আমরা জন্ম দেওয়া। বিভাজন মানে জন্ম দেওয়া, উৎপন্ন করা, ঠিক আছে? তাহলে কোষ বিভাজন মানে এক কথায় কি বলবো আমরা, যে এমন একটা কোষ যেটা থেকে দুইটা অথবা চারটা কোষ উৎপন্ন হয়, সেটাকে আমরা কোষ বিভাজন বলি। কি বুঝলেন নাকি? আচ্ছা দেখো, ধরো কোষ বিভাজন, আমরা আজকে মেন আলোচনা হচ্ছে কোষ বিভাজন। কোষকে আমরা ইংরেজিতে কি বলি? সেল। সেল। আর বিভাজনকে আমরা বলি ডিভিশন। মজার কাহিনী হচ্ছে এই যে কোষ বিভাজন, শোনো এই যে সেল, আপনি যদি আর্টস এবং কমার্সের বাচ্চাদেরকে বলেন এই সেল অর্থ কি রে, সে বলে বিক্রয় করা, বিক্রয় করা। আর যদি কোনো প্রেমিককে বলেন যে সেল অর্থ কি, সে বলবে ছলনা করা, সে আমার সাথে ছলনা করে চলে গেছে, ঠিক আছে? তাহলে যে যেভাবে, মানে যে যেরকম তার চিন্তাধারা সেরকম, তার কাছে অর্থটাও ওই রকম। যেমন আমরা সায়েন্সের বাচ্চারা আমরা কি বলি, যে কোষ, এটা সেল, সেলের বাংলা হচ্ছে কোষ। কোষ বলতে আমরা এখন বোঝাতে চাচ্ছি প্রকোষ্ঠ, ছোট ছোট বল। যদি আপনি আর্টস কমার্সের বাচ্চাকে বলেন তাহলে বলবে সে বিক্রয় করা। যদি কোনো প্রেমিক পুরুষকে বলেন তাহলে সে বলবে সেল মানে ছলনা করা। যদিও যদিও প্রত্যেকটা ওয়ার্ডের স্পেলিংটা ডিফারেন্ট, বাট প্রনাউন্সিয়েশনটা তো সেম। যেমন এই যে সি ডাবল সেল, এটা অর্থ হচ্ছে বিক্রয়, রাইট? আবার এই যে সি ই ডাবল সেল, এটা অর্থ হচ্ছে কোষ। মানে দুইটা স্পেলিং একটু ডিফারেন্ট থাকতে পারে, বাট প্রনাউন্সিয়েশনটা তো সেম। মানে কথা হচ্ছে যে যেরকম তার চিন্তাধারা সেরকম, বুঝে নাই? শোনো, এই শোনো, এক আল্লাহর ওলি, সে অনেক পরেজগার, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সাথে সর্বোচ্চ চেষ্টা করে যে তাহাজ্জুদের নামাজটা নফল ইবাদত করার চেষ্টা করে। আরেক চোর, সে তো চুরি করে, তার ধান্দা হচ্ছে কেমনে চুরি করা। সে প্ল্যান করলো একদিন, হাই হাই মসজিদে তো একটা ডাব গাছ ছিল, অনেকগুলো ডাব আসছে, সেখান থেকে যদি হাতে গোনা 4-5টা চুরি করা যায় তাহলে কেউ ধরতেও পারবে না, বুঝবো না। তাহলে আজকে রাত ঠিক 3টার দিকে যাব, কারণ ওই গহীন রাতে আধারে কেউ থাকবে না, একা একা চুপি চুপি নিয়ে চলে আসবে। আর ওই পরেশগার আল্লাহওয়ালা ব্যক্তি, সে ভাবলো যে তাহাজ্জুদ গুজার, অনেক প্রায় তো সবসময় তো আমি বাসাতেই তাহাজ্জুদ নামাজ পড়ি, আজকে না হয় মসজিদে গিয়ে পড়ি। ঠিক আছে, মসজিদের দিকে রওনা হয়েছে রাত 3টার দিকে। গিয়ে মসজিদের ঘাটে গেল, পুকুর ঘাটে যে অজুটা করে তারপর মসজিদে ঢুকি। অজু করতে গেল, ওইদিকে চুরো আসছে পুকুর পাড়ে, ওই ডাব গাছে ডাব চুরি করতে। আয়েশাই, সে যখন পুকুর পাড়ে দাঁড়ায় আছে, তো আল্লাহর অলি অজু করবে, হুট করে কি শব্দ হলো, তাকাইছে, দেখতেছে ওই পুকুর পাড়ে কি দাঁড়াইছে। তো আল্লাহ অলি ভাবতেছিলেন, হ্যাঁ হ্যাঁ, আমি নিজেকে অনেক পরেজগার মনে করতাম, অনেক তাহাজ্জুদ গুজার মনে করতাম। আমার আগেও আল্লাহর কিছু বান্দা আছে যারা তাহাজ্জুদের জন্য মসজিদে ছুটে আসে, তাহলে আমি অনেক পিছিয়ে আছি।
ওইদিকে ডাব চুর ভাবতেছি, শালার আমি কি ডাব চুরি করবো, আমার আগে থেকে আরেকটা চুর এসে বসে আছে। মানে কি বুঝলেন আপনি, যার চিন্তাধারা যেমন, যার স্বভাব যেমন, তার চিন্তাধারা তেমন, যে যেমন সে অন্যকে ভাবেও তেমন। তো আমি বলতে চাচ্ছি, এই সেল, আমরা সায়েন্সের বাচ্চারা আমরা মনে করি সেল মানে কুশ, কুশ মানে প্রকোষ্ঠ। আর্টস কমার্সের বাচ্চারা মনে করে বাচ্চা সেল মানে হচ্ছে বিক্রয় করা, বিক্রি করা। আর যারা প্রেমিক পুরুষ, প্রেমিক মহিলা, তারা মনে করে সেল মানে চলনা করা, আমার সাথে সে চলনা করেছে। বুঝা গেছে? আচ্ছা, তো আপনারা কি বুঝেন? আমরা বললাম যে সেল, সেল মানে হচ্ছে মূলত এটা প্রকোষ্ঠ বোঝায়। প্রকোষ্ঠ মানে একটা কক্ষ বোঝায়, ঠিক আছে? কক্ষ, কক্ষ মানে ছোট 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 কক্ষ, চার কোণ হতে পারে, ত্রিকোণ হতে পারে, গোল হতে পারে। যেমন আমরা বলি না, পুলিশরা কি বলে, কিছু হলে কি সেলে ঢুকাই দিব, মানে অন্ধকূপে, মানে জেলখানার যে কক্ষগুলাকে কি বলা হয়, সেল বলা হয়। তাহলে বুঝতে পারছেন, এই সেল বলতে খুবই ছোট ছোট নগণ্য, এমনও হয় অনুবীক্ষণ যন্ত্রের সহকারে আমরা এগুলা দেখতে হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার, এই সেলটা তো বুঝলাম, এই সেলটা আমাদের কি কাজে লাগে? অ্যাকচুয়ালি পৃথিবীতে যত ধরনের জীববস্তু, জড়বস্তু আছে, ধরুন আমরা প্রত্যেকে একটা সেল থেকে উৎপন্ন হয়েছে। মানে ছোট্ট একটা সেল ধীরে ধীরে বড় হয়ে, বিভাজিত হয়ে, বড় হয়ে, বিভাজিত হয়ে, বড় হয়ে, বিশেষ আমার এই পরিণতি, একটা গাছের পরিণতি, একটা মাছের পরিণতি, একটা বাঘের পরিণতি, ওভারঅল যত জীব জন্তু আছে, যত জড় বস্তু আছে, সবগুলাই দিন শেষে একটা কোষ থেকে, অর্থাৎ একটা সেল থেকে তৈরি হয়। বুঝা গেছে? এখন আপনাদের মনে কি এটা প্রশ্ন আসে না, ও স্যার বুঝতে পারলাম যে সেল থেকে আমাদের উৎপন্ন হইল, কিন্তু কথা হচ্ছে স্যার এই সেলটা আবিষ্কার করলো কে? মানে কে সেই মহান ব্যক্তি যে সেলটা আবিষ্কার করলো? শোনো, এই যে সেল, এই সেলের দুইজন আবিষ্কার। নাম্বার ওয়ান, ফার্স্ট ফার্স্ট আবিষ্কার করছে রবার্ট হুক। প্রথম আবিষ্কার করেছে রবার্ট হুক 1665 সালে। ঠিক আছে? সে যে সেলটা দেখেছিল, সে যে কোষটা দেখেছিল, সে কোষটা ছিল মরা কোষ, মরা কোষ, মৃত কোষ, ডেড সেল। কিন্তু তারই ছোট ভাই প্রায় আর 14 বছর পর, অর্থাৎ 1678 সালে সেও সেল দেখেছে, তবে সেটা জীবিত কোষ। কি বুঝলেন আপনি? তাহলে ফার্স্টে কে দেখেছিল স্যার? রবার্ট হুক। রবার্ট হুক সে দেখেছিল 1665 সালে একটা মৃত কোষ দেখেছিল। কি দেখেছিল স্যার? মৃত কোষ। ঠিক আছে? মৃত বানানো হয়েছে রে। আচ্ছা, মৃত কোষ, ঠিক আছে, মানে মরা কোষ আর কি, ঠিক আছে, মৃত কোষ। এবং সেকেন্ডে তারই ছোট ভাই একটা দেখেছিল লিওয়েন হুক। লিওয়েন হুক, লিওয়েন দেখেছিল 1678 সালে, সে দেখেছিল জীবিত কোষ, জীবিত কোষ। এবার কথা হচ্ছে স্যার, তাহলে তারা দুই ভাই একটা জিনিস দুইবার আবিষ্কার করলো। শোনো শোনো, এই শোনো, তো স্যার এরা কি আদৌ দুজন একে অপরের ভাই? আরে না, দুজন একে অপরের ভাই হতে যাবে না। এই যে রবার্ট হুক, সে হচ্ছে এক দেশের বিজ্ঞানী, আর যে লিওন হুক আরেক দেশের বিজ্ঞানী। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, রবার্ট হুক হচ্ছে ইংরেজ দার্শনিক, আর লিওন হুক হচ্ছে ওলন্দাজের বিজ্ঞানী। এটা কেন জানি কোইন্সিডেন্টলি মিলে গেছে, বুঝছো, কাকতালীয় ভাবে নামটা মিলে গেছে। তাহলে আমরা বোঝার সুবিধার্থে আমরা মনে রাখবো যে বড় ভাই এবং ছোট ভাই, বড় ভাই ফার্স্টে মৃত কোষ আবিষ্কার করেছিল, আর ছোট ভাই পরবর্তীতে জীবিত কোষ আবিষ্কার করেছে। এটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবা। ফার্স্ট কোষের ফার্স্ট আবিষ্কার করছে রবার্ট হুক। সে আবিষ্কার করেছে 1665 সালে মৃত কোষ। সে হচ্ছে ইংরেজ দার্শনিক। কি স্যার? ইংরেজ দার্শনিক। ওকে, মনে থাকবে। আর সেকেন্ডে আবিষ্কার করেছিল লিওয়েন হুক। সে আবিষ্কার করেছে 1678 সালে। সে যে আবিষ্কার করেছিল সেটা হচ্ছে জীবিত সেল বা জীবিত কোষ। সে হচ্ছে ওলন্দাজের বিজ্ঞানী, ওলন্দাজ বিজ্ঞানী, ঠিক আছে, ওলন্দাজের বিজ্ঞানী। এটা মনে থাকবে? আচ্ছা, যদি মনে থাকে তাহলে আমরা আরেকটা জিনিস মনে রাখবো। শোনো, যেহেতু আমরা কোষ বিভাজন কিসের পড়তেছি, উদ্ভিদ বিজ্ঞানের, আমরা অ্যাকচুয়ালি পড়বো উদ্ভিদের কিভাবে কোষটা বিভাজন হয়। ঠিক আছে? তবে আপনাদের জ্ঞাতার্থে বলি, যেহেতু আমরা প্রাণী জাতি, মানে আমরা মানুষ, আমরা প্রাণীর বিষয়গুলো খুব ভালো বুঝি, উদ্ভিদের গুলো অনেক সময় বুঝতে অসুবিধা হয়। সেজন্য আমরা যখনই উদ্ভিদের এই বিভাজনটা করতে যাব, সেই মুহূর্তে অনেক রকমের এক্সাম্পল, উদাহরণ হিসেবে আমরা মানুষের বা প্রাণীকুলের কিছু একটা পেশ করবো। কেন পেশ করবো? যাতে আপনারা সহজে উদ্ভিদেরটা বুঝতে পারেন। তো আমরা বলে দিব যে এই কাহিনীটা মূলত মানুষের ক্ষেত্রে ঘটে, যেটা সেমলি উদ্ভিদের ক্ষেত্রে ঘটে। ঠিক আছে, টেনশন করার কিছু নাই, ভরসা রাখো, বিশ্বাস রাখো, আমরা শেষ করে দেবো। তাহলে আরেকটা জিনিস জানি, এই কোষটা হচ্ছে আমাদের মানব দেহে প্রায় 100 ট্রিলিয়ন, 100 ট্রিলিয়নটি থাকে। কি বুঝলেন?
আমাদের টোটাল মানব দেহে এভারেজে প্রায় 100 ট্রিলিয়ন সেল থাকে, যেটাকে আরো সংক্ষেপে আমরা ফিজিক্সের ভাষায় লিখতে পারি 10⁻14 ট্রিলিয়ন। ঠিক আছে, 10⁻14 10⁻14 মানে কি রে, 10 14টা গুণ আছে, গুণ করে হিসাব করে দেখো প্রায় 100 ট্রিলিয়ন সেল আমাদের মানব দেহে আছে। আমরা মূলত আজকে আলোচনা করব এই কোষ বিভাজন সার কি, কাকে বলে, এটা কত প্রকার সার, কিভাবে হয়, কাদের দেহে কি হয়। ঠিক আছে, তো টেনশন করে কিছু নাই, ফলো করো। আচ্ছা, শুরুতে আমাদেরকে জানতে হবে কোষ বিভাজন কি বা কাকে বলে। দেখো, বিভাজন সবসময় কি হয়, মাতৃসেল থেকে হয়, একটা মাতৃকোষ থেকে, একটা মাতৃকোষ থেকে হয়, সেটা একটা থেকে দুইটা হবে অথবা চারটা হবে। এই যে চারটা হচ্ছে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটিকে কোষ বিভাজন বলে। কিছু বোঝে নাই, দেখো কি লেখা আছে, যে সংজ্ঞা আমরা দিই, কোষ বিভাজনের সংজ্ঞা, যে প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে, মানে একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, মানে বিভক্তির মাধ্যমে দুটি অথবা চারটি কোষের সৃষ্টি হয়, তাকে কোষ বিভাজন বলে। তো বুঝা গেছে, একটা মাতৃকোষ থেকে একটা থেকে হয় দুইটা হবে অথবা একটা থেকে চারটা হবে। এই যে প্রক্রিয়া, সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটিকে বলে কোষ বিভাজন। এবং স্যার এই কোষ বিভাজন মানে কত রকমের হতে পারে? মেইনলি কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার। তাহলে কি কি মেইনলি কোষ বিভাজন কয় প্রকার? 3 প্রকার। কি স্যার? স্যার অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এটা আমরা জানি স্যার, সে আমরা ওই যে বাচ্চা কাল থেকে জানি স্যার, মাইটোসিস, মাইটোসিস। এটা হচ্ছে কোষ বিভাজন মেইনলি 3টা পার্ট। কারণ শোনো শোনো, এই শোনো, নর্মালি আমরা কি করি, একটা কোষ তো বিভাজিত হয়, রাইট? একটা কোষ বিভাজিত, এই ধরে একটা কোষ, সাপোজ ধরে একটা কোষ বা সেল, এটার ভিতর কি কি থাকে আমরা জানি স্যার। এটার ভিতর সুন্দর একটা নিউক্লিয়াস থাকে, তার উপর এরকম ক্রোমোসোম থাকে, তার উপর এখানে কি থাকে, সাইটোপ্লাজম থাকে। এগুলা কি সাইটোপ্লাজম? তাহলে কি বললেন, টোটালটার নাম কি? এই টোটালটার নাম কি? এটা হচ্ছে একটা ফিগার, এই ফিগারটার নাম হচ্ছে স্যার সেল। এটা কোষ, রাইট? এটার নাম কি স্যার? এটা হচ্ছে নিউক্লিয়াস, হচ্ছে নিউক্লিয়াস। আর এগুলোর নাম কি স্যার? এগুলোর নাম হচ্ছে সাইটোপ্লাজম, এগুলোর নাম হচ্ছে সাইটোপ্লাজম। আর এগুলোর নাম কি স্যার? এগুলো হচ্ছে ক্রোমোসোম, ক্রোমোসোম। এখানে আরেকটা জিনিস থাকে যেটাকে আমরা বলি নিউক্লিওলাস। কি বলি স্যার এটাকে? নিউক্লিওলাস, নিউক্লিওলাস। টেনশন করার কিছু নাই, আমরা প্রত্যেকটা বিষয় খুব সহজে বুঝাবো। জাস্ট একটা জিনিস বুঝো, একটা সেল, সাপোজ একটা সেল, আমরা কি বলছি, একটা সেল একটা থেকে দুইটা হবে অথবা দুইটা থেকে চারটা হবে। একটা থেকে ধরো দুইটা হলো, একটা সেল ধরো এখানে দুইটা হলো, চারটাও হতে পারে। আমরা জাস্ট বুঝার সুবিধার্থে বললাম যে একটা সেল থেকে সেটা বিভাজিত হয়ে দুইটা হলো। আপনি কি বুঝতে পারছেন কিছু? একটা সেল ধরো একটা মাতৃকোষ, এটা একটা থেকে দুইটা হয়েছে, তাহলে কি হইলো দেখো তো, এখানে এখানে কি আছে, নিউক্লিয়াস আছে না? এই নিউক্লিয়াস আছে না? এখানে কয়টা আছে? একটা। যখন দুইটা সেল হয়েছে, এখানে একটা, এখানে একটা, তার মানে কি নিউক্লিয়াসটা বিভাজিত হয়েছে। মানে সেল তো বিভাজিত হইলো, সেলটা তো বিভাজিত হইলো ঠিক, সাথে কি নিউক্লিয়াসটাও বিভাজিত হয়েছে, মানে একটা থেকে দুইটা হয়েছে। সাথে দেখো এই যে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম বিভাজন হয়েছে। সাইটোপ্লাজম ছিল টোটাল একটাতে, এগুলো হয়ে গেছে দুইটাতে। তার মানে আপনি কি বুঝবেন স্যার, যখনই কোষ বিভাজন ঘটে, নিউক্লিয়াসের বিভাজন ঘটে, সাথে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে, ঘটে এবং ঘটবে। তাহলে স্যার এই যে ক্রোমোসোম, তারপর নিউক্লিয়াস, শুনো এগুলাতে একটু এক্সেপশনাল বিষয় আছে। মাঝে মধ্যে ক্রোমোসোমের বিভাজন ঘটে, মাঝে মধ্যে ঘটে না। নিউক্লিয়াসের বিভাজন ঘটে, মাঝে মধ্যে নিউক্লিওলাস বিলুপ্তি হয়ে যায়, মানে এটা অদৃশ্য হয়ে যায়। সেজন্য আমরা এগুলাকে আলাদা আলাদা করে কাউন্ট করবো। ঠিক আছে, আমরা জাস্ট ওভারঅল একসাথে যদি বলতে চাই, তাহলে কোষ বিভাজন কি কি ঘটে, নিউক্লিয়াসের বিভাজন ঘটে, সাথে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। আমরা কি কি পাইলাম, এই কোষ বিভাজনে নর্মালি দুইটা কাজ করে। একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন ঘটে, কি স্যার? নিউক্লিয়াসের বিভাজন ঘটে। আরেকটা ঘটে সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন। ওকে, এখন কথা হচ্ছে, মনে আছে তোমরা এই বাচ্চারা প্লান্ট রিপ্রোডাকশন যখন পড়িয়েছিলাম, আমি বলেছিলাম জেনেসিস। জেনেসিস শব্দটা যেখানে পাবা তার মানে কি উৎপন্ন হওয়া। তাহলে আপনি দেখেন তো, এই একটা সেল থেকে দুইটা হয়েছে, একটা নিউক্লিয়াস ছিল, দুইটা নিউক্লিয়াস আছে, এক পাশে সাইটোপ্লাজম ছিল, দুই পাশে সাইটোপ্লাজম হয়েছে। তার মানে কি নিউক্লিয়াস একটা থেকে দুইটা উৎপন্ন হয়েছে, সাইটোপ্লাজম একটা থেকে দুই পার্ট হয়েছে, এক পার্ট থেকে দুই পার্ট হয়েছে, রাইট? আচ্ছা, তাহলে এই যে দুইটা উৎপন্ন হয়েছে, তার মানে কি জেনেসিস হয়েছে, জেনেসিস হয়েছে। তাহলে নিউক্লিয়াস একটা থেকে দুইটা হয়েছে, যেটাকে আমরা বললাম যে
জেনেসিস হয়েছে। কি হয়েছে স্যার? জেনেসিস হয়েছে। সেম যে আমরা সাইটোপ্লাজমের ক্ষেত্রে বললাম স্যার এটাও জেনেসিস হয়েছে। এবার দেখো এটা কিসের জেনেসিস? সাইটোপ্লাজমের জেনেসিস হয়েছে, সেজন্য আমরা বলবো সাইটোকাইনেসিস। জেনেসিস তাহলে আমরা বলবো সাইটোকাইনেসিস। তাহলে এই সাইটোপ্লাজমের যে বিভাজন, এই বিভাজনটাকে আমরা বলবো সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস আমরা বলবো, এটাকে বলবো আমরা সাইটোকাইনেসিস। এই যে জেনেসিসটাকে এটা রূপান্তর হয়ে শব্দের সাথে অ্যাটাচ হয়ে একটু চেঞ্জ হয়ে গেল, ছিল জেনেসিস হয়ে গেল সাইটোকাইনেসিস। কেন সাইটোকাইনেসিস? কারণ সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলবো সাইটোকাইনেসিস। কেউ যদি বলে স্যার সাইটোকাইনেসিস কি, সাইটোপ্লাজমের বিভাজন কি সাইটোকাইনেসিস বলে, তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? নিউক্লিওজেনেসিস বা নিউক্লিওকাইনেসিস। না স্যার, এখানে একটু ঝামেলা আছে। এই নিউক্লিয়াসকে গ্রিক ভাষায় বলে ক্যারিও। মনে আছে আমি বলেছিলাম কিন্তু এর আগেও, ক্যারিও। তার মানে কি? নিউক্লিয়াসকে বলে ক্যারিও, তাহলে ক্যারিও জেনেসিস বা ক্যারিওজেনেসিস, রাইট? আমরা লিখবো যে নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস। বুঝা গেছে? তাহলে কি বললাম আমি? আমি এক কথা যদি বলি, নিউক্লিয়াসের যে বিভাজন সেটাকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে বলবো আমরা সাইটোকাইনেসিস। কথা ক্লিয়ার? বুঝা গেছে? মজার বিষয় হচ্ছে তাহলে একটা সেলে দুইটা পার্ট, একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, একটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। এর মধ্যে যে নিউক্লিয়াসের যে বিভাজন, এটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, এটা হচ্ছে ক্যারিওকাইনেসিস বলে এই জিনিসটা দেখেছেন বা প্রত্যক্ষ করেছেন বিজ্ঞানী স্লাইগার। তাহলে ক্যারিওকাইনেসিস এটার আবিষ্কারক কে? আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী স্লাইগার। বিজ্ঞানী স্লাইগার। বুঝা গেছে? তাহলে কি বললাম? নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে, আর ক্যারিওকাইনেসিসের আবিষ্কার হচ্ছে বিজ্ঞানী স্লাইগার। আর এই যে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এই দুইটা একসাথে আমরা যেটাকে দুইটা একসাথে আমরা সেটাকে বলি সম্পূর্ণ বিভাজন। কি বলি স্যার? আমরা বলি সম্পূর্ণ বিভাজন। অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন এবং নিউক্লিয়াসের বিভাজন, এই দুটাকে আমরা একত্রে বলি সম্পূর্ণ বিভাজন। এই সম্পূর্ণ বিভাজনের আবিষ্কার হচ্ছে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। তাহলে এই সম্পূর্ণ বিভাজনের আবিষ্কারক কে? ওয়াল্টার ফ্লেমিং। বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। ওয়াল্টার ফ্লেমিং। এই ওয়াল্টার ফ্লেমিং এটা কত সালে আবিষ্কার করেছে স্যার? 1882 সালে। 1882, 1882 সালে। ও স্যার, ওয়াল্টার ফ্লেমিং এটা কোথা থেকে আবিষ্কার করলো স্যার? কই পাইলো? এই লোকের হচ্ছে, এই শুনো, এই লোকের খাই দিয়ে কাজ নাই। সে কি করছে? সমুদ্রে গিয়ে দিচ্ছে, ঘুরাইছে সমুদ্রে, এই পানি ওই পানি ধরছে 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 ধরে ধরে শেষ পর্যন্ত সামুদ্রিক স্যালামান্ডার নামে একটা পানি ছিল, ওইটার দেহে আবিষ্কার করছে। ওর জীবনে আর কিছু নাই, বুঝছো? রোমান্টিক কিছু না। কি সে কই পাইছিল? এটা সামুদ্রিক সামুদ্রিক স্যালামান্ডার। স্যালামান্ডার নামক প্রাণী দেহে পাইছে। সামুদ্রিক যে স্যালামান্ডার নামক প্রাণীর দেহে পাইলো, এটা ভালো কথা। তো আমরা বাঙালিরা বলবো এক এক রকম, ইংলিশরা বলবে আরেক রকম, তারা তো আর সামুদ্রিক বলবে, তারা বলবে সি, রাইট? তো আমরা এই যে আমরা বলেছিলাম না স্যার, পৃথিবীতে যে যেভাবে থাকুক, যে দেশে থাকুক, যে বর্ণে থাকুক, যে জাতিতে থাকুক, একটা সিস্টেম আছে, যে সিস্টেম আমরা সবাই বুঝতে পারি এই জিনিসটা ওই জিনিসটা কি সাইন্টিফিক নেই বা বৈজ্ঞানিক নাম। তাহলে সামুদ্রিক স্যালামান্ডার এটা বৈজ্ঞানিক নামটা আমাদের জানতে হবে। তাহলে এটা সামুদ্রিক স্যালামান্ডার বৈজ্ঞানিক নাম কি স্যার? টাইটুরাস ম্যাকুলোসা। কি স্যার? টাইটুরাস টাইটুরাস ম্যাকুলোসা। টাইটুরাস ম্যাকুলোসা। বুঝা গেছে? তাহলে আমরা এই পর্যন্ত কি বললাম? যে কোষ বিভাজনটা মূলত দুই রকমের হয়ে থাকে। একটা হয়ে থাকে যখন কোষ বিভাজন ঘটে, দুইটা ঘটে, এটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, এটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। যখনই নিউক্লিয়াসের বিভাজন ঘটে সেটাকে আমরা বলছি ক্যারিওকাইনেসিস, যেটার আবিষ্কারক বা যেটা প্রথমে যে দেখেছেন বিজ্ঞানী স্লাইগার। আর সেকেন্ড হচ্ছে সাইটোপ্লাজম বিভাজন, যেটাকে আমরা বলি সাইটোকাইনেসিস। আর এই দুটাকে একত্রে বলে সম্পূর্ণ বিভাজন, অর্থাৎ সম্পূর্ণ কোষ বিভাজন। এই কোষ বিভাজনের আবিষ্কার করছে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। সেটা 1882 সালে সামুদ্রিক স্যালামান্ডার নামক একটা প্রাণীর দেহে আবিষ্কার করে। আর এই প্রাণীর বৈজ্ঞানিক নাম হচ্ছে টাইটুরাস ম্যাকুলোসা। এতটুকু কি ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? আরেকটা মজার কাহিনী হচ্ছে, এই যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, এই দুইটার আবিষ্কার হয়েছে। আমরা এটা ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস এটা পরে পড়বো। তো প্রশ্ন লাগে না স্যার অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের আবিষ্কারক কে স্যার বা সাইটোপ্লাজমের আবিষ্কারক কে? মনে রাখবা নিউক্লিয়াসের আবিষ্কারক হচ্ছে রবার্ট ব্রাউন। কি স্যার? নিউক্লিয়াসের আবিষ্কার হচ্ছে রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন সেটা 1831 সালে আবিষ্কার করছে। কত সালে? হ্যাঁ, নিউক্লিয়াসের আবিষ্কার কে? ও স্যার কোষের গঠন তো এগুলো ডিটেলস আলোচনা আছে। হ্যাঁ স্যার, আলোচনা আছে, আমরা এটা পড়বো। ধৈর্য ধরো, অপেক্ষা করো। আপাতত আমাদের সময় সাপেক্ষে যেগুলো চোখের সামনে আসে সেগুলো একটু একটু করে পড়লেই তো ভালো হয়। হ্যাঁ, পড়াটা একটু আগে গেলাম। তাহলে মনে রাখবা নিউক্লিয়াসের আবিষ্কারক
রবার্ট ব্রাউন কত সালে আবিষ্কার করছে 1831 সালে। আর সাইটোপ্লাজমের আবিষ্কার করছে রুডলফ বন। কি স্যার? রুডলফ বন। ঠিক আছে, সাইটোপ্লাজমের আবিষ্কার রুডলফ বন। এই ছিল মোটামুটি আমাদের কোষ বিভাজনের বেসিক কথাবার্তা। এখন আমরা দেখবো এই কোষ বিভাজন মেইনলি 3 প্রকার। কি কি স্যার? এমাইটোসিস, মাইটোসিস, মেয়োসিস। আমরা এমাইটোসিস, মাইটোসিস এবং মেয়োসিস সম্পর্কে ডিটেইলস পড়বো। তার আগে আমরা জাস্ট একটা ওভারভিউ করবো যে এমাইটোসিস মানে আসলে কি বোঝায়, এটা একটা থেকে কয়টা কোষ হয়, এটা কাদের দেহে হয়, এটা দেখতে কি রকম হয়, তার এক্সাম্পল কি, স্যার মাইটোসিস কি, কিভাবে ঘটে, কাদের দেহে ঘটে, কেন ঘটে, তারপর তারপর আমরা বলবো যে মিওসিস এটা কার দিয়ে ঘটে, কিভাবে ঘটে। আমরা একটা আজকে ক্লাসে জাস্ট ওভারভিউ দিব, আমরা ডিটেইলস পড়বো। পরবর্তী লেকচারগুলোতে আমরা ডিটেইলস পড়বো। ঠিক আছে, আসুন আমরা শুরু করি এমাইটোসিস এবং মাইটোসিস মিওসিস তিনটা পর। আসুন আরেকটা জিনিস খেয়াল করো। আচ্ছা এই শোনো এই বাচ্চারা, আরেকটা জিনিস খেয়াল করো, আমরা যখন এমাইটোসিস মাইটোসিস পড়বো তার কোনটা কার দিয়ে ঘটে সেখানে আমাদেরকে ছোট্ট করে একটা জিনিস জানতে হবে। তার আগে একটা বেসিক জিনিস বলো তো, মানে কোষগুলা মেইনলি কোষ কয় প্রকার হয়ে থাকে বলো তো? আমাদের দেহে কোষ কয় প্রকার হয়ে থাকে স্যার? আমরা জানি স্যার কোষ 2 প্রকার হয়ে থাকে। কি কি স্যার? একটা হচ্ছে আদি কোষ, একটা হচ্ছে প্রকৃত কোষ। একটা হচ্ছে আদি কোষ, একটা হচ্ছে স্যার প্রকৃত কোষ। কি স্যার? প্রকৃত কোষ। আদি কোষকে আমরা ইংরেজিতে কি বলি? ইউক্যারিওটিক। কি বলি স্যার? ইউক্যারিওটিক সেল। আর প্রকৃত কোষকে আমরা বলি ইউক্যারিওটিক সেল। কি বলি স্যার? ইউক্যারিওটিক সেল। এটা তো আমরা জানি, রাইট? এটা তো আমরা জানি। কিন্তু স্যার আদি কোষের কিছু বৈশিষ্ট্য আছে এবং প্রকৃত কোষের কিছু বৈশিষ্ট্য আছে। আমরা শোনো, আমরা ডিটেইলস পড়বো। আমরা কোষের গঠন যখন পড়বো তখন আমরা আদি কোষ বলতে কি কি বোঝায় ডিটেইলস পড়বো, প্রকৃত কোষ বলতে কি বোঝায় ডিটেইলস পড়বো। আজকে জাস্ট 2টা লাইন মনে রাখবো, জাস্ট 2টা লাইন। এই যে আদি কোষ, আদি কোষের নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস থাকলেও সেটা সুগঠিত নয়। তাহলে আমরা মোটা থেকে বলতে পারি যে আদি কোষে নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস থাকে না। আর প্রকৃত কোষে নিউক্লিয়াস অবশ্যই থাকে। এই কথাটা মনে রাখবা। এছাড়া আরেকটু প্রশ্ন মনে রাখবা, আদি কোষে ওই যে রাইবোসোম, মাইটোকন্ড্রিয়া, গোলজি অ্যাপাটার্স মানে গোলজি বডি এগুলা থাকে না। কিন্তু প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়া থাকে, রাইবোসোম থাকে, প্লাস্টিড থাকে, গোলজি বডি থাকে। তারপর যেগুলো অর্গানগুলো আছে আমাদের কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া সহ সবগুলো কিন্তু প্রকৃত কোষে থাকে। তাহলে আপনি এই কথাটা জাস্ট মনে রাখবেন যে আদি কোষে নিউক্লিয়াস থাকে না, প্রকৃত কোষে নিউক্লিয়াস থাকে। এবং আদি কোষে মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, তারপর গোলজি অ্যাপাটার্স, প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট এগুলো পাওয়া যায় না। আর প্রকৃত কোষগুলো পাওয়া যায়। আর সহজ ভাষায় যদি বলি আদি কোষ মানে মনে রাখবা হচ্ছে হচ্ছে আদিম যুগের, ওল্ড যুগ, ওল্ড। ঠিক আছে, ওল্ড ভার্সন। আর প্রকৃত কোষ মানে মনে রাখবা মডার্ন যুগ। মডার্ন যুগে অনেক কিছু পাওয়া যায় যেগুলো আদি যুগে পাওয়া যায় না। যেমন মডার্ন যুগে আমরা কম্পিউটার পাই, স্মার্টফোন পাই, তাই না? এআই পাই, এআই ফিচার পাইছি। আদি যুগে কি ছিল? কিছুই ছিল না। তাহলে মনে রাখবা আদি কোষগুলোতে অনেক কিছু নাই, যেমন নিউক্লিয়াস নাই, ক্লোরোপ্লাস্ট নাই, মাইটোকন্ড্রিয়া নাই। প্রকৃত কোষে সবগুলো জিনিস আছে। এটা যদি আপনার মনে থাকে তাহলে আমাদেরকে এই কোষ বিভাজনের 3টা পার্ট করতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে? আচ্ছা আচ্ছা, ওকে। এবারে এসো, কোষ বিভাজন মেইনলি আমরা বলছি 3 প্রকার। কি? এমাইটোসিস, মাইটোসিস এন্ড মিয়োসিস। এই প্রত্যেকটা সম্পর্কে আমরা বিশাল আলোচনা করব। আমরা জাস্ট এই লেকচার, যেহেতু শুরুর লেকচার, এমাইটোসিস আসলে কি, কিভাবে হয়, একটু জাস্ট বেসিক কথা জানবো। মাইটোসিস কি, তার উপর নাম কি, মানে কথা হচ্ছে আমরা ওভারঅল একটা ভিউ জানবো। তারপর আমরা ডিটেলস আলোচনাতে যাবো। আজকে মূলত এই প্রত্যেকটা সম্পর্কে আমরা 4টা কথা জানবো। এদিকে কটা কথা জানবো? 4টা কথা জানবো। নাম্বার 1, আমরা প্রথমে জানবো যে এমাইটোসিস বা মাইটোসিস, মিয়োসিস এগুলা আমরা জানি তো একটা কোষ থেকে শুরু হয়, বা একটা কোষ থেকে সে কতটা কোষ সৃষ্টি করে, মানে সংখ্যা জানবো যে একটা কোষ থেকে কতটা কোষ সৃষ্টি করে। নাম্বার 2, আমরা জানবো যে এটা কোন মাধ্যমে, মানে কিভাবে সেটা হয়, সেটা সরাসরি হয়, পরোক্ষভাবে হয়, নাকি কোন ধরনের ধাপ বাই ধাপ ফলো করে তারপর সেটা কোষ বিভাজন হয়, এটা জানবো। নাম্বার 3, আমরা জানবো যে এটার কি আর কোনো অপনাম আছে। আমরা প্রায় সময় বলে থাকি না যে এই পদ্ধতি অথবা এর আরেকটা নাম, আরেকটা নাম। প্রায় সময় এমন হয় একটা একটা পদ্ধতির নাম অনেকগুলো থাকে, ফলে আমরা যে কোনো একটা পড়লে অন্যগুলো পরীক্ষায় দিয়ে আসলে আমরা বুঝি না। সেজন্য আমরা প্রত্যেকটার অপর নামগুলো করবো। এবং সর্বশেষ আমরা 4 নম্বরে দেখবো যে এই যে পদ্ধতিটা বা এই কোষ বিভাজনটা অ্যাকচুয়ালি কাদের দেহে ঘটে বা কোথায় ঘটে। ঠিক আছে, সাথে আমরা একটু ফিগার দেবো। ওকে, ফলো করো। নাম্বার 1 আমরা বলছি এমাইটোসিস। আচ্ছা, শুরুতে মনে রাখবা এমাইটোসিস। আমরা ফার্স্টে জানতে হবে এটা অ্যাকচুয়ালি
মানে কয়টা থেকে কয়টা নেই, মানে একটা মাতৃকোষ থেকে কয়টা হয়। মনে রাখবা এমাইটোসিস আমরা লিখে রেখেছি সংখ্যা কতটা হয়। এমাইটোসিস মেইনলি একটা থেকে দুইটা হয়, অর্থাৎ একটা মাতৃকোষ থেকে আমরা দুইটা কোষ পাই। বুঝো না কিছু? আচ্ছা দেখো সাপোজ এদিকে ধরো এই একটা সেল, এটা একটা সেল, ঠিক আছে, এটা সেল, শোনো শোনো সেল, এটা কিসের? মাদার সেল। মাদার সেল মানে কি? মাতৃকোষ। ওকে, এই সেলটা এমাইটোসিসের ক্ষেত্রে ফার্স্টে এরকম হয়ে মাঝখানটা খাঁজ কাটা সৃষ্টি হয়, তারপর এরকম সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে কি হলো? বোঝা যাচ্ছে যে এটা খাঁজ কাটা সৃষ্টি হয়েছে, বিভক্ত হবে, তারপর এক পর্যায়ে এইরকমে রূপ ধারণ করে। বুঝা গেছে? বোঝা গেছে। তাহলে কি কাহিনী ঘটলো? ছিল মাদার সেল, হয়ে গেল যে একটা একটা আলাদা, এগুলোকে বলে ডটার সেল। কি বলে স্যার? ডটার সেল মানে খুব সহজ ভাষায় বলে বাচ্চা সেল। বাচ্চা সেল, অপত্য কোষ। বাংলা ভাষা আসলেই করি, অপত্য কোষ বলতে কি আপনার কাছে মনে হয় এটা বাচ্চা কোষ? আচ্ছা ঠিক আছে, দেখ আমরা কি বললাম, এটা মাদার সেল বা মাতৃকোষ থেকে খাঁজ কাটা হয়ে দেখো, খাঁজ কাটা হয়েছে, হওয়ার পর ডটার সেল তৈরি করছে বা অপত্য কোষ বা বাচ্চা কোষ তৈরি করছে। তাহলে এখানে কাহিনী কি হলো? একটা ছিল, হচ্ছে দুইটা। এই যে লিখছি আমরা একটা থেকে দুইটা, একটা যে ফলো করছে, এই এদিকে একটা যে ফলো করছে, এই একটা থেকে দেখো মাঝখানটি বাজ হয়ে খাজ হয়েছে, খাজ হয়ে দুইটা হয়ে গেছে। কোন ধরনের প্রক্রিয়া আছে? ডিরেক্ট হয়ে গেছে, সরাসরি বিভক্ত হয়ে গেছে। মানে এটার অ্যাকচুয়ালি প্রক্রিয়াটা ছিল সরাসরি। কি ছিল স্যার? সরাসরি। তাহলে এই প্রক্রিয়াটা সরাসরি বিভক্ত হয়, সরাসরি বিভক্ত হয়। যেহেতু সেটা সরাসরি বিভক্ত হয়, যেহেতু সেটা সরাসরি বিভক্ত হয়, তার মানে সেটা কি? প্রত্যক্ষ। মানে সরাসরি যেহেতু বিভক্ত হয়, সেজন্য এটাকে আমরা বলি প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষের ইংলিশ কি রে? ডিরেক্টলি। তাহলে ডিরেক্টলি কোষ বিভাজন। আমরা কি বলতে পারি? আমরা বললাম যে একটা কোষ থেকে দুইটা কোষ যদি সরাসরি বিভক্ত হয়, একটা কোষ থেকে যদি দুইটা কোষ হয় সরাসরি বিভক্তের মাধ্যমে, সেটাকে আমরা বলবো এমাইটোসিস। আর আমরা বললাম যে এমাইটোসিসের কিছু অপর নাম আছে, যেটাকে আমরা বলতে পারি প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ, প্রত্যক্ষ বানান কি হবে রে? প্রত্যক্ষ কোষ বিভাজন। যদি প্রত্যক্ষ ইংরেজি কি? ডিরেক্ট, তাহলে হচ্ছে ডিরেক্ট কোষ বিভাজন। ডিরেক্ট কোষ বিভাজন। আবার এটাকে অনেকে বলে থাকে ফিশন কোষ বিভাজন। কি বলে? ফিশন কোষ বিভাজন। আর আরেকটা জিনিস বলো তো, ছিল একটা হয়ে গেছে দুইটা, এটা দ্বি বিভাজন। দ্বি মানে কি? দুই। অনেকে বলে থাকে এটাকে দ্বি বিভাজন। দ্বি বিভাজন। তাহলে অ্যাকচুয়ালি কি বললাম আমরা? এনালাইসিসটা হচ্ছে একটা থেকে দুইটা হয় এবং সেটা সরাসরি বিভক্তি ঘটে। এই সরাসরি বিভক্তি হওয়ার ফলে আমরা সেটাকে বলি প্রত্যক্ষ কোষ বিভাজন বা ডিরেক্ট সেল ডিভিশন, অথবা আমরা বলি ফিশন সেল ডিভিশন, অথবা আমরা বলি দ্বি বিভাজন প্রক্রিয়া। বোঝা গেছে? এবং কত এই এমাইটোসিসটা অ্যাকচুয়ালি হয় কাদের, মানে কোথায় ঘটে, কাদের দেহে ঘটে? মনে রাখবেন হচ্ছে দেহকোষে ঘটে। কোথায় ঘটে? আনসার হচ্ছে দেহকোষে ঘটে। দেহকোষে ঘটে। এখন শোনো, এই শোনো, ফলো করো। দেহকোষে ঘটে। কাদের দেহকোষে স্যার? মানুষের বা উদ্ভিদের, প্রাণীদের? কোথায় স্যার? এক কথায় যদি বলি আমরা, সেটা অ্যাকচুয়ালি ঘটে আদিকোষে। মনে আছে না? আমরা এই যে কিছুক্ষণ আগে পড়লাম যে আদিকোষ প্রকৃত কোষ। আদিকোষ মানে কি? যেটার মধ্যে নিউক্লিয়াস নাই। তাহলে এখানে মনে রাখবা, এটা হচ্ছে কোথায় ঘটে? প্রোক্যারিওটিক সেলে। প্রোক্যারিওটিক সেল, বা আমরা যেটাকে বলি আদি সেল, অর্থাৎ আদিকোষে এই যে এমাইটোসিসটা ঘটে। মানে আদিকোষের মধ্যে আমি যেটা বলতে চাচ্ছি, আদিকোষের যত প্রাণী আছে, যত উদ্ভিদ আছে, আদিকোষের যত প্রাণী আছে, যত উদ্ভিদ আছে, সবগুলা দিন শেষে প্রোক্যারিওটিক সেল যেগুলা, সবগুলা এমাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিভাজন ঘটে থাকে। এটা হচ্ছে মেন কথা। স্যার একটু এক্সাম্পল দিলে ভালো হতো। এই যে ধরো এক্সাম্পল যদি ধরো, তাহলে হতে পারে যেমন অ্যামিবা, অ্যামিবা হতে পারে, ইস্ট হতে পারে, তারপর ওদের আর কি হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ব্যাকটেরিয়া আর কি হতে পারে, যে নীলাভ, সবুজ, শৈবাল ইত্যাদি, এগুলো হতে পারে। বুঝে গেছে? তাহলে কি কি বললাম? এমাইটোসিসটা মেইনলি হয় আমাদের প্রোক্যারিওটিক সেল, অর্থাৎ দেহকোষে ঘটে। বাট কাদের দেহকোষে? আদিকোষী যে প্রাণী বা উদ্ভিদ, তাদের দেহকোষে। যেমন আমরা বললাম অ্যামিবা, ইস্ট, ব্যাকটেরিয়া ইত্যাদি এগুলা। এবং সেটা আমরা বললাম যেটা সরাসরি বিভক্ত, একটা থেকে দুইটা হয় ঠিকই, বাট সরাসরি হয়ে যায়, সেজন্য আমরা কি বলছি? প্রত্যক্ষ কোষ বিভাজন বা ডিরেক্ট সেল ডিভিশন, অথবা ফিশন কোষ বিভাজন, ফিশন সেল ডিভিশন, অথবা দ্বি বিভাজন। তাহলে আমরা সুন্দর করে একটা ফিগার আউট করছি।
আরেকটা মজার কাহিনী একটু মনে রাখবো, এই যে এমাইটোসিস, বিজ্ঞানী স্টার্স বার্জার আছে না, বিজ্ঞানী স্টার্স বার্জার, সে বললো যে এমাইটোসিসের মাধ্যমে মূলত প্রত্যেকটা প্রাণীর সূচনা ঘটে, প্রত্যেকটা প্রাণের সূচনা ঘটে। এটা কার কথা? স্টার্স বার্জারের কথা। এটা একটু মনে রাখবা, বুঝছো? এটা একটু মনে ট্রাই করবা, যেহেতু একজন বিজ্ঞানী সে এটা বলছে। ওকে, আচ্ছা। প্রচন্ড গরম, বুঝছো? প্রচন্ড গরম, একটু গরমের মধ্যে ক্লাস কেমনে নেও? পাগল হয়ে গেছো, শুধু ক্লাস ক্লাস আসো। যেমন এটা এমাইটোসিস। এবার আরেকটা বিষয় খেয়াল করো, আরেকটা বিষয় খেয়াল করো। আমরা যখন বলছি এমাইটোসিস, এমাইটোসিস কাদের দেয়া করে? আদিকোষে। আদিকোষে কি নিউক্লিয়াস ছিল রে? নিউক্লিয়াস ছিল? নাই স্যার, কারণ আমরা জানি আদিকোষগুলো নিউক্লিয়াস বিহীন, বা নিউক্লিয়াস থাকলেও সেটা সুগঠিত নয়, সেজন্য আমরা মোটা থেকে বলি যে আদিকোষের নিউক্লিয়াস নেই। তাহলে এই সেলে কি আমরা নিউক্লিয়াস দেখাইছি? নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস নাই, কিন্তু কুসুম থাকার সম্ভাবনা থাকে। ওকে, এবার আসলে আমরা মাইটোসিস, সেম কথা। মাইটোসিস সংখ্যা একটা থেকে দুইটা, এটা যেভাবে একটা থেকে দুইটা হয়, কথা বুঝো, একটা থেকে দুইটা হয়। স্যার এটা কোন প্রক্রিয়া? আগেরটা ছিল সরাসরি, মাইটোসিসটা ছিল সরাসরি, কিন্তু মাইটোসিস পাঁচটা ধাপে সম্পন্ন হয়, একটা না, দুইটা না, তিনটা না, পাঁচটা ধাপে সম্পন্ন হয়। তাহলে এই প্রক্রিয়াটা মূলত হচ্ছে জটিল প্রক্রিয়া। এটা কি হচ্ছে? জটিল প্রক্রিয়া। জটিল প্রক্রিয়ায় অর্থাৎ আমরা যেটা বুঝাচ্ছি পাঁচটা ধাপে সম্পন্ন হয়। তাহলে মাইটোসিস একটা কোষ থেকে দুইটা কোষ হয় ঠিকই, তবে সে প্রায় পাঁচটা স্টেজ শেষ করে তারপর সে দুইটা কোষে রূপান্তর করে। সেজন্য আমরা বলছি না জটিল প্রক্রিয়ায় পাঁচটা ধাপ। ওকে, এখন কথা হচ্ছে স্যার জটিল প্রক্রিয়া তো বুঝলাম স্যার, তাহলে এগুলোর অপর নাম কি? যেহেতু সেটা জটিল প্রক্রিয়া, যেহেতু সেটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে, সেহেতু আমরা সেটাকে বলবো মাইটোসিস, অথবা আমরা সেটা পরোক্ষ, যেহেতু আমরা এটা দেখতে পাই না সেজন্য আমরা এটাকে বলবো পরোক্ষ। আরেকটা বিষয় খেয়াল করবো, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা কি আমরা প্রায় সময় বলি না যে এটা সমীকরণ, একের পর দুই, দুইয়ের পর তিন, তিনের পর চার, এটা সমীকরণ না? যেটাকে আমরা ইংলিশে কি বলি? ইকুয়েশনাল। একটা সমীকরণ ফলো করে, একটা সিকোয়েন্স ফলো করে, সেজন্য এটার অপর নাম হচ্ছে সমীকরণিক বিভাজন। কি স্যার? সমীকরণিক সমীকরণিক বিভাজন, বা অনেকে বলে ইকুয়েশনাল। ইকুয়েশনাল ইকুয়েশনাল ডিভিশন। আর এছাড়া আরেকটা জিনিস ফলো করো, এটা অ্যাকচুয়ালি ফিগার যদি আমরা আউট করি, ধরো এই একটা সেল, ঠিক আছে, এটার ভিতরে যেহেতু, আচ্ছা এটা মনে করো মাইটোসিসটা স্যার কাদের দেহে ঘটে? এক কথায় যদি বলি, এটা হচ্ছে দেহকোষে ঘটে। দেহকোষে ঘটে ঠিকই, কাদের দেহে? আমরা বলছি দেহকোষে, বাট দেহকোষ বলতে সেটা কি স্যার আদিকোষে নাকি প্রকৃত কোষে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ঘটে দেহকোষে, কিন্তু দেহকোষে ঘটে ঠিকই, এটা হচ্ছে প্রকৃত কোষে ঘটে। কি স্যার? মানে যতগুলা প্রকৃত সেল আছে, যত ধরনের প্রকৃত সেল আছে, প্রকৃত প্রাণী আছে, প্রকৃত কোষ উদ্ভিদ আছে, সবগুলা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হয়। এই যেহেতু প্রকৃত মাধ্যমে হয়, তার মানে এখানে আমাদের নিউক্লিয়াস থাকবে। এই ফিগারে আমরা এই ধরনের হচ্ছে নিউক্লিয়াস, আর এগুলো হচ্ছে ক্রোমোসোম। ওকে, আর এগুলো কি? সাইটোপ্লাজম। এটা একটা থেকে দুইটা হবে, একটা থেকে দুইটা হবে, এ হইলো একটা থেকে দুইটা। তার মধ্যে কি আছে? নিউক্লিয়াস আছে, সাথে ক্রোমোসোম আছে, আর এগুলো তো সাইটোপ্লাজম থাকবে। আপনি কি বুঝলেন? একটা সেল থেকে দুইটা হয়েছে, একটা থেকে দুইটা হয়েছে। এই যে এখান থেকে এখানে আসতে এরকম দুইটা হইতে প্রায় পাঁচটা ধাপ তাকে শেষ করতে হয়েছে। সেজন্য আমরা এটাকে বলি সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল বিভাজন। এখন একটা যে ফলো করছো, এই কোষটার মধ্যে সাইটোপ্লাজম আছে, এটার মধ্যে সাইটোপ্লাজম আছে, এটার মধ্যে সাইটোপ্লাজম আছে, মানে বিভাজনের পর এখানে যা ছিল এখানেও তো আছে। এখানে নিউক্লিয়াস একটা আছে, এখানে নিউক্লিয়াস একটা আছে, এখানে নিউক্লিয়াস একটা আছে, ভিতরে ক্রোমোসোম আছে, এখানে ক্রোমোসোম আছে, এখানে ক্রোমোসোম আছে, মানে নিউক্লিয়াস এখানে যা ছিল এখানেও তা আছে, এখানে যা ছিল এখানেও তা আছে, ঠিক আছে? ক্রোমোসোম এখানে যা ছিল এখানে তা আছে। তার মানে আমরা বলতে চাচ্ছি এখানকার নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে একটা হয়েছে, নিউক্লিয়াস একবার বিভাজিত হয়েছে, এবং সাথে ক্রোমোসোমটাও একবার বিভাজিত হয়েছে। তার মানে কি দুইটা সমান সমান ভাগ পাইছে না? এই বিভাজনের মাধ্যমে নিউক্লিয়াস জয়টা হয়েছে, সাইটোপ্লাজম তয়টা হয়েছে, ক্রোমোসোম তয়টা হয়েছে। মানে বুঝাতে চাচ্ছি যাই করতে সবগুলো সমবিভাজন হয়েছে না? সম না? এজন্য আমরা এটাকে বলি সমবিভাজন। অনেকে বলে থাকে এটাকে সমবিভাজন, ঠিক আছে? তো যদি সমবিভাজন বলতে পারি, তাহলে এটাকে আরেকটু আমরা বলতে পারি না, যেহেতু এটা সমবিভাজন, আরেকটা বলতে পারি সদৃশ্য বিভাজন, বা আমরা একটু বলতে পারি না সদৃশ্য বিভাজন। সদৃশ্য বিভাজন মানে, সদৃশ্য মানে কি? দুটা সেম, এটার মধ্যে যাহা আছে এটার মধ্যে তাহা আছে। এবার কথা হচ্ছে স্যার, যদি সেটা পাঁচটা ধাপে হয়, তার মানে কি এটা সরাসরি বিভক্ত হয় নাই? আগেটা দেখি ছিল যে ডিরেক্টলি হয়ে গেছে, সরাসরি হয়ে গেছে। কেন? এক ধাপে শেষ।
এটাতে যেহেতু স্যার 5টা ধাপ, তার মানে এটা সরাসরি হয় না। যদি সেটা সরাসরি হয় আমরা বলেছি প্রত্যক্ষ কোষ বিভাজন, যদি সরাসরি না হয় তাহলে এটা পরোক্ষ কোষ বিভাজন। সেজন্য অনেকে এটাকে বলে পরোক্ষ কোষ বিভাজন। কি বলে স্যার? পরোক্ষ কোষ বিভাজন। তো আপনি কি বুঝলেন স্যার? জিনিস একটা মাইটোসিস কোষ বিভাজনের প্রায় 5টা নাম হয়ে গেল। হয় সেটা সমীকরণিক বিভাজন, অথবা আমরা অনেকে বলে ইকুয়েশনাল ডিভিশন, অথবা অনেকে বলে সমবিভাজন, আবার অনেকে বলে সদৃশ্য বিভাজন, অনেকে বলে পরোক্ষ কোষ বিভাজন। ঠিক আছে, এবার বলো প্রশ্ন, পরীক্ষার প্রশ্ন আপনি কেমনে আটকাবে? পরোক্ষ বলবে, ও জীবন সাথে বলেই দিছি পরোক্ষ মানে মাইটোসিস। আবার যদি বলে সদৃশ্য বিভাজন, হায় হায় পরীক্ষায় যেমন জান্নাত থেকে প্রশ্নটা আসছে, কিছুই জানি না, সদৃশ্য বিভাজন আর থেকে সারা জীবন বললাম এমাইটোসিস মাইটোসিস মিওসিস, প্রশ্ন আসছে সদৃশ্য, মাথা গেছে উড়া। আর না, উড়ার তো কিছু নাই, জীবন আছে না, সব ফিনিশ হয়ে যাবে। আচ্ছা, বুঝা গেছে? আচ্ছা, আর আমরা সর্বশেষ বলেছিলাম যেটা কোথায় ঘটে? দেহকোষে, কাদের দেহকোষে? প্রকৃত শ্রেণীর দেহকোষে। এবং সাথে এটা বললাম নিউক্লিয়াসটা একবার ঘটে, ক্রোমোসোমটা একবার ঘটে। আমি ওভার কথাবার্তা কি বললাম? মাইটোসিস কোষ বিভাজন একটা থেকে দুইটা হয়, তবে সেটা 5টা জটিল ধাপ পেরিয়ে তারপর হয়। যেহেতু সে 5টা ধাপ ফলো করে, অর্থাৎ একটা সমীকরণ ফলো করে, সেজন্য আমরা এটাকে বলছি সমীকরণিক বিভাজন অথবা ইকুয়েশনাল ডিভিশন। যে যখন আমরা দেখলাম যে একটা থেকে দুইটা হয়েছে, তখন তার মধ্যে নিউক্লিয়াস, ক্রোমোসোম, সাইটোপ্লাজম সবগুলা সমান ভাগে ভাগ হয়েছে, সেজন্য আমরা বলবো ওটা সমবিভাজন। আর সমবিভাজনের আরেকটা আমরা পারিভাষিক শব্দ বলতে পারি সদৃশ্য বিভাজন। এছাড়া আমরা বললাম সদৃশ্য বিভাজন ছাড়া বললাম যেহেতু সে 5টা ধাপ শেষ করে সেটা সম্পন্ন করলো, ডিরেক্টলি করে না, সেজন্য আমরা কি বলছি? পরোক্ষ কোষ বিভাজন। আমরা সর্বশেষ এটাও বললাম যে আমরা এই ফিগারের মধ্যে দেখলাম নিউক্লিয়াসটা একবার বিভাজিত হয়েছে এবং ক্রোমোসোমটা একবার বিভাজিত হয়েছে। আর অ্যাকচুয়ালি এগুলো কাদের দেহে ঘটে? দেহকোষে। দেহকোষ বলতে আমরা বুঝেছি প্রকৃত শ্রেণীর কোষের মধ্যে। বুঝা গেছে আশা করি? আচ্ছা, এবার আসলে মিওসিস। এতক্ষণ কি দেখলাম? একটা থেকে দুইটা, একটা থেকে দুইটা। মিওসিসের মধ্যে একটু এক্সেপশনাল কিছু থাকবে, কারণ নামটা একটু এক্সেপশনাল। মিওসিসটা মূলত হচ্ছে একটা থেকে 4টা। ঠিক আছে, একটা থেকে 4টা। সেও কিন্তু ডিরেক্টলি হয় না, সে 2টা ধাপ, মানে প্রধানত 2টা স্টেপ ফলো করে। তাহলে সে কয়টা ফলো করে? 2টা ধাপ ফলো করে। 2টা ধাপ ফলো করে কেমনে? তাহলে ফিগার আউট করে দেখো। এই ধরে একটা মাদার সেল, রাইট? আর এর মধ্যে কি আছে? নিউক্লিয়াস, আর হচ্ছে ক্রোমোসোম, এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। ওকে, এটা ফার্স্টে হয় কি জানো? ফার্স্টে হয় 2টা সেল। ফার্স্টে হয় এরকম 2টা সেল, এই হইলো একটা, এই হইলো একটা। এগুলোর মধ্যে কি আছে? নিউক্লিয়াস আছে একটা, সাইটো কি বলে, ক্রোমোসোম আছে আরেকটা। ঠিক আছে, পাশে তার সাইটোপ্লাজম গুলো আছে। এগুলো আবার বিভাজিত হয়ে আরো 2টা হবে। ঠিক আছে, এটা আবার বিভাজিত হয়ে আরো 2টা, তখন সে এরকম হয়, এরকম হয়, এরকম হয়, এরকম হয়। এর ভিতরে জাস্ট একটা নিউক্লিয়াস পাওয়া যায়, আর ক্রোমোসোম গুলো নাই। কি বুঝলেন আপনি? বাচ্চা কাচ্চারা, কি বুঝলেন আপনি? দেখো তো, এটা কি ফার্স্ট স্টেপ, মানে ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপে একটা থেকে দুইটা হয়েছে। ফলো করো, যখন একটা থেকে দুইটা হয়েছে, এখানে ছিল নিউক্লিয়াস একটা, ক্রোমোসোম একটা, এখানে নিউক্লিয়াস একটা, ক্রোমোসোম একটা, এখানে নিউক্লিয়াস একটা, এখানে ক্রোমোসোম একটা। সেকেন্ড স্টেপে দেখো, এখানে জাস্ট ছিল নিউক্লিয়াস একটা আর কোষ, এখানে নিউক্লিয়াস একটা, নিউক্লিয়াস একটা, বাট এখানে ছিল ক্রোমোসোম, এখানে ক্রোমোসোম আছে নাই, ক্রোমোসোম উদা হয়ে গেছে। কেন হয়েছে এগুলো আমরা যখন ডিটেইলস পড়বো তখন বুঝলাম। আপাতত একটু মনে রাখো, ফার্স্ট স্টেপে ক্রোমোসোম আছে, নিউক্লিয়াস আছে। পরের স্টেপে ক্রোমোসোম নাই বাট নিউক্লিয়াস আছে। এটা তো ক্রোমোসোম নাই, নিউক্লিয়াস আছে। তাহলে এই কি হইলো? একটা স্টেপ, 2টা স্টেপ। সেজন্য আমরা বললাম যে এটা প্রধানত 2টা ধাপে সম্পন্ন হয়। আমরা যদি ফলো করলাম, প্রথমে দেখো এখানে নিউক্লিয়াস একটা, এখানে একটা, তার মানে কি নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়েছে। কিন্তু প্রথম ধাপে, প্রথম বিভাজিত অবস্থায় আমরা ক্রোমোসোম পেয়েছি, কিন্তু সেকেন্ড ধাপে ক্রোমোসোম নাই। তার মানে আপনি কি বুঝলেন? নিউক্লিয়াসটা পরপর 2বার বিভাজিত হয়েছে, কিন্তু ক্রোমোসোমটা একবার বিভাজিত হয়েছে। সেজন্য আমরা সুন্দর করে লিখে রাখছি, নিউক্লিয়াস পরপর 2বার বিভাজিত হয়, আর কিন্তু ক্রোমোসোমটা একবার বিভাজিত হয়। এতে কি কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? কোনো ডাউট আছে? বুঝতে পারছো? না স্যার, আমি এটা মানি না, আমরা বিশ্বাস করি না, আমাকে এটা প্রমাণ করে দেখাতে হবে। হো বাপ, তুই প্রমাণ করে দেখবি। তুই এটা আপাতত মুখস্থ করে ইন্টারমিডিয়েট পাস কর, তারপর জুলজি নিয়ে, বোটানি নিয়ে পিএইচডি কর, গবেষণা কর, থিসিস কর, তখন তুই জানতে পারবি। আপাতত জানার জন্য হইলেও তো, মানে ওটা কেমনে হয় ওটা জানতে হইলে তো এটা পড়তে হবে, রাইট? এটা পড়লাম, কি বললাম? নিউক্লিয়াসটা 2বার বিভাজিত হয়েছে, ক্রোমোসোমটা একবার বিভাজিত হয়েছে। এবং দেখো তো, নিউক্লিয়াস যদি 2বার হয়, ক্রোমোসোম যদি একবার হয়, এখানে ক্রোমোসোম কমে গেল না? তার উপর বিচার করা হয়েছে না, সে কি কমে গল, বা যেটাকে আমরা বলি ডিক্রিজ, রাইট?
অথবা আমরা বলতে পারি যেটা হ্রাস পেয়েছে। সেজন্য অনেকেই এটার নাম দিয়েছে, যেহেতু সেটা নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, ক্রোমোসোম একবার হয়, সেজন্য অনেকে এটার নাম দিয়েছে হ্রাসমূলক বিভাজন। কি বলেছে? যেটা হচ্ছে হ্রাসমূলক বিভাজন, হ্রাসমূলক বিভাজন, বা অনেকে সেটাকে ইংলিশে বলে রিডাকশনাল রিডাকশনাল ডিভিশন। ঠিক আছে, রিডাকশনাল ডিভিশন। লেকচারে কি কি বললাম? মিওসিসটা একটা থেকে চারটা হয় ঠিকই, সেখানে আমরা দেখলাম একটা থেকে চারটা হয় মূলত দুইটা ধাপে। এর মধ্যে নিউক্লিয়াসটা পরপর দুইবার বিভাজিত হয় আর ক্রোমোসোমটা একবার হয়, সেজন্য আমরা সেটাকে বলছি হ্রাসমূলক বিভাজন অথবা রিডাকশনাল ডিভিশন। এই কোন প্রশ্ন হচ্ছে স্যার, এই মিওসিসটা অ্যাকচুয়ালি কোথায় ঘটে? রাইট, এটা একটা প্রশ্ন না? শোনো, এই মিওসিসটা ঘটে জনন মাতৃকোষে। কোথায় ঘটে? জনন কোষ তৈরির সময়। কি বলছি? এটা কোথায় ঘটে? জনন কোষ তৈরির সময়। জনন কোষ তৈরির সময়। এই যে কি বলছি, জনন কোষ তৈরির সময়, এটাও দেহকোষে ঘটে। মিওসিসটা দেহকোষে ঘটে, বাট দেহকোষের স্পেসিফিকলি কোন জায়গায় ঘটে? জনন কোষ তৈরির সময়। স্যার জনন কোষ কি? সরিতা, তোমরা জানো না জনন কোষ কি? জনন কোষ বলতে আমরা বুঝাচ্ছি দুইটা পার্ট। একটা হচ্ছে এই যে সুন্দর একটা মাথা, তারপরটা লেজ, এটার নাম কি বলো তো পোলাপাইন? স্যার আমরা জানি, এটা হচ্ছে শুক্রাণু, স্পার্ম না? আচ্ছা, আর এরকম বড় একটা ডিম্বাণু দিয়ে এরকম মাঝখানে একটা জিনিস আছে, এটা কি নাম? সেটা ডিম্বাণু বা ওভাম। এই দুইটা মিলে কি গঠন করে? জাইগোট, তারপর বাচ্চা ক্যাসলা কি কি হয়তো হইতে শেষ পর্যন্ত ভ্রূণে পরিণত, রাইট? তাহলে জনন কোষ বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? শুক্রাণু এবং ডিম্বাণু। স্যার আপনি তো ভালোই দুষ্টু। হ্যাঁ, এই শোনো শোনো, আমরা সবাই দুষ্টু, কিন্তু নীরবে এবং গোপনে। জীবন স্যার নয় ওপেনে। তাহলে কি বললাম? মিওসিসটা কোথায় ঘটে? জনন কোষ তৈরির সময়, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু তৈরির সময়। এখানে একটা জিনিস ভালো করে ফলো করলাম, এই পোলাপানি, এটা মেডিকেল এমবিবিএস পরীক্ষা যারা দিবা, বিডিএস পরীক্ষা দিবা, বা মেডিকেল সেক্টর যেখানে পরীক্ষা দাও, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। জনন কোষ তৈরির সময়, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু যে তৈরি হয়, ওই তৈরির সময় কিন্তু মিওসিস কোষ বিভাজন ঘটে। কিন্তু শুক্রাণুটা যে বড় হবে, শুক্রাণু যে বৃদ্ধি পাবে, বড় হবে, এই বড় হয় কিন্তু মাইটোসিসের মাধ্যমে। কিছু বুঝো নাই না? কি বুঝেন না কিছু? লাউরে কোন কি বলছি আমি? এই যে জনন কোষ তৈরির সময় মানে কি? শুক্রাণু এবং ডিম্বাণু যখন তৈরি হয়, সৃষ্টি হয়, তখন কিন্তু মিওসিস কাজ করে। আর যখন সৃষ্টি হয়ে গেল, তারপরে আস্তে আস্তে বড় হবে না, ওই যে বড় যখন হয় তখন সেটা মাইটোসিস প্রক্রিয়া হয়। এবার তো বুঝতে পারছি কিছুটা? বুঝে গেছে? আচ্ছা, এই ছিল মোটামুটি মাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এই চারটা সম্পর্কে আমরা ওভারঅল কিছু কথাবার্তা, আমরা এখন ডিপলি চলে যাবো। ঠিক আছে? আচ্ছা, বুঝে গেছে? এটা আমার একটু কমটা জানাও তো। এই দেখে দেখো আরেকটা বিষয়, কি বললাম যে পৃথিবীতে যত প্রাণ এবং যত উদ্ভিদ আছে, সবগুলা কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু দিন শেষে বড়, রাইট? কিছু কিছু কোষ আছে যেগুলো কখনোই বিভাজিত হয় না, অর্থাৎ এগুলো স্থায়ী। মানে কিছু কিছু কোষ আছে যেগুলো কখনোই বিভাজিত হয় না, মানে শুরুতে যেভাবে ছিল ওইভাবে থেকে যায়। ঠিক আছে? আর কিছু কিছু কোষ আছে, ওরা বড় হতে চায় না, ওদেরকে পাম্পটি তেল মাইরা হাওয়া দিয়ে বড় করতে হয়। বুঝো না? এই দেখো আমি লিখে রাখছি, কিছু কোষ কখনো বিভাজিত না, ওগুলো এমসিকিউর জন্য, ফর এমসিকিউ। ঠিক আছে? ওগুলো হচ্ছে ফর এমসিকিউ, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। যেমন পেশি কোষ, আমাদের পেশি কোষগুলো কখনোই বিভাজিত হয় না। স্নায়ু কোষ, সেগুলো কখনোই বিভাজিত হয় না। যেমন আমাদের নিউরন গুলো, যদি আমাদের মাথায় কয়েক মিলিয়ন নিউরন আছে, এই নিউরন গুলো যদি বড় হইতো তাহলে আমরা মাথা মুটাম, এরকম হয়ে বাস্ট মারা দিতাম। এগুলো বিভাজিত হয় না। তারপর উদ্ভিদের কিছু স্থায়ী কোষ আছে, উদ্ভিদের কিছু স্থায়ী কোষ আছে। আমরা যখন টিস্যু এবং টিস্যুতন্ত্র, আপনাদের বোটানির অষ্টম চ্যাপ্টার, এটা যখন পড়বো তখন আমরা দেখলাম। ঠিক আছে? বাজক টিস্যু একটা আছে যেটা স্থায়ী। মনে রাখবা যে স্নায়ু কোষ, পেশি কোষ, উদ্ভিদের কিছু স্থায়ী কোষ, এগুলো কখনো বিভাজিত হয় না। আর পরিণত লোহিত রক্তকণিকা, পরিণত লোহিত কণিকা বা লোহিত রক্তকণিকা। পরিণত মানে কি? বৃদ্ধ অবস্থায় সে আর বড় হয় না, তার মানে কি? অপরিণত অবস্থায় সেটা বড় হতে পারে। আচ্ছা, জাস্ট এটা মনে রাখো, এই চারটা কথা মনে রাখলে চলবে, যে পেশি কোষ, স্নায়ু কোষ, উদ্ভিদের স্থায়ী কোষ এবং পরিণত লোহিত কণিকা, এগুলো কখনোই বিভাজিত হয় না। এবার কিছু কিছু লোক আছেন আমাদের বন্ধু বান্ধব, যে একটা জিনিস করতে চায় না। আমাদের আরো কিছু বন্ধু বান্ধব আছেন আমার কাছের লোক, পাম্পটি দিয়ে করাই ফেলে। আবার কিছু কিছু আছে না, যে বাইরের কিছু লোক, আপনাকে সে এমন তেল দিবে, আপনি এটা করতে বাধ্য। সেম কিছু কিছু কোষ আছে যেগুলা বিভাজিত হতে চায় না, কিন্তু তারা যখন কিছু একটা উদ্দীপনা পায়, কেউ যখন তাদেরকে মোটিভেশন দেয়, মোটিভেট করে, বলে তেল বলেন, পাম্প বলেন, আর যাই বলেন, তেল টেল দেওয়ার পর সে বিভাজিত হয়। যেমন আমরা বললাম যে কিছু কোষ উদ্দীপনায় বিভাজিত হয়। উদ্দীপনা কি? তেল পাম্পটি কারা দেয়? আছে খুব কাছের মানুষজন আপনাকে তেল পাম্পটি দেয়, অথবা খুব দূরের কেউ, মানে বাইরের কেউ দেয়।
তাহলে উদ্দীপনাটা কিন্তু দুই রকম হতে পারে, এটা হচ্ছে বাহ্যিক মানে বাইরে থেকে, এটা হচ্ছে অভ্যন্তরীণ মানে ভিতর থেকে। ভিতরে কেউ পাম দেয়, কেউ বাইরে থেকে দেয়। তাহলে মনে রাখবা উদ্দীপনাটা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা আর হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা। বাহ্যিক উদ্দীপনা যেমন হচ্ছে হরমোন, গ্রোথ ফ্যাক্টর। মনে থাকবে হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর এগুলো আমাদেরকে বাহ্যিকভাবে বিভাজিত হতে সাহায্য করে। যেমন হরমোন আমাদের কি করে চেষ্টা করে, ঠিক আছে, মানুষ বলে না যে তার গ্রোথ ফ্যাক্টর কম সেজন্য সে খাটো। গ্রোথ ফ্যাক্টরের কাজ কি? লম্বা করা, এটা বিভাজন করা। তো এগুলো হচ্ছে মূলত উদ্দীপনার মাধ্যমে, ঠিক আছে। এটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা। গ্রোথ ফ্যাক্টরের মধ্যে যেমন বলতে পারো স্যার এই যে লোহিত রক্তকণিকা আছে না, বা শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, শ্বেত কণিকা। এই শ্বেত কণিকার কাজ কি বলতে পারবা কেউ? এই শ্বেত রক্তকণিকার কাজ কি বলতো? জীবাণু ধ্বংস করা। আমাদের দেহে যে জীবাণু আছে না, জীবাণু ধ্বংস করা, এটা মনে রাখবে এমসিকিউর জন্য। তাহলে শ্বেত রক্তকণিকার কাজ কি? জীবাণু ধ্বংস করা। এছাড়া হতে পারে অনুচক্রিকা। অনুচক্রিকার কাজ কি বলতো? তাহলে আমরা জানি আমাদের হাত পা কেটে গেলে রক্ত তঞ্জন করতে, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে আমাদের অনুচক্রিকা বা প্লেটলেট। এটার কাজ কি? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। এটা একটু জাস্ট মনে রেখে আমরা যখন ব্লাড এন্ড সার্কুলেশন অর্থাৎ রক্ত ও সঞ্চালন শব্দটা পড়াবো তখন আমরা দেখবো জাস্ট মনে রাখি যে গ্রোথ ফ্যাক্টরের মধ্যে যেমন আছে শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। শ্বেত রক্তকণিকা কি করে? জীবাণু ধ্বংস করে কোথায়? আমাদের বডিতে। আর অনুচক্রিকা করে কি? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই ছিল বাহ্যিক উদ্দীপনার মধ্যে দুইটা মেইন, হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর। এবং অভ্যন্তরীণের মধ্যে হচ্ছে সাইক্লিন নামক প্রোটিন, যেটা উদ্ভিদের দেহে থাকে। কি থেকে? সাইক্লিন, এটা প্রোটিন যেটা অভ্যন্তরীণ ভিতরে ভিতরে পাম্পটি দেয়, বিভাজিত হয়ে যায়, বিভাজিত হয়ে যায়, বিভাজিত হয়ে যায়, পাম্পে, বুঝছো? এছাড়া আরেকটা আছে সিডিকে। সিডিকে নামক একটা কাইনেসিস, সিডিকে নামক একটা যৌগ। সিডিকে নামক একটা কি যৌগ? সিডিকে নামক একটা যৌগ, এটাও কিন্তু উদ্ভিদের দেহে অর্থাৎ ভিতরে অভ্যন্তরীণ ভাবে কাজ করে। সিডিকের ফুল মিনিং কি জানো? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। মনে থাকবে এমসিকিউতে আসে সিডিকের ফুল মিনিং নিচের কোনটি? তোমরা আপনারা অনেকেই ভুল করেন, কারণ এই কাইনেস বানানটাকে ভুল করা যাবে, ঠিক আছে? KINAS, কাইনেস। এই ছিল মোটামুটি কিছু কিছু কোষ আছে যেগুলো উদ্দীপনায় পাম্প করতে দিলে বিভাজিত হয়, আর কিছু কিছু কোষ আছে কখনোই বিভাজিত হয় না। এগুলো মেডিকেলের জন্য, BDS এর জন্য, MBBS এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। মনে থাকবে আশা করি? হ্যাঁ, মনে থাকবে। আচ্ছা আচ্ছা, এবার আসো আমরা কোষচক্র সম্পর্কে পড়বো। শোনো, কোষচক্র কি, কেমনি কি হয় পরে বুঝবো। জাস্ট আমরা একটা জিনিস জানি যে কোষচক্র আসলে জিনিসটা কি। সাপোজ ধরো তাদেরকে গুলা পাই এরকম করে কি দেখো, ধরো এই হচ্ছে একটা সেল, সাপোজ একটা কোষ, রাইট? এটার ভিতরে কি থাকে আমরা জানি, ধরো একটা নিউক্লিয়াস, ক্রোমোসোমগুলো আছে, রাইট? এরকম আছে। তারপর ফার্স্টে কি হয়? এই কোষটা বিভাজিত হয়। কি হয়? কোষটা বিভাজিত। একটা দিকে ধরো দুইটা হইল, ছিল বড়, বাচ্চা দিল, রাইট? বাচ্চা দিল। একটা দিকে ধরে কিছু সৃষ্টি হয়েছে। এখানে কি হয়েছে? অ্যাকচুয়ালি এখানে কি হয়েছে? সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়েছে। ওকে, এটা কি হয়? এটা আস্তে আস্তে বড় হয় না? এটা আস্তে আস্তে বড় হয়ে যায়, এটাও আস্তে আস্তে বড় হয়, বড় হয়, রাইট? এটা আস্তে আস্তে বড় হলো। এটা বড় হওয়ার পর কি? এটাও আরেকবার কি হয়? বাচ্চা দেয়। তাহলে এটা বলতো এখান থেকে আমি কি হয়েছে? অ্যাকচুয়ালি এখানে কি হয়েছে স্যার? বৃদ্ধি ঘটেছে, রাইট? বৃদ্ধি ঘটেছে। এখান থেকে এটা সৃষ্টি হয়েছে, মানে একটা বাচ্চা কোষ তৈরি হয়েছে। তারপরে না আস্তে আস্তে ইনক্রিজ হইলো, বৃদ্ধি হইলো, তাহলে এটা বড় হয়েছে, বৃদ্ধি হয়েছে। তারপর এটা আবার পরবর্তীভাবে এখান থেকে আবার সে বাচ্চা দিল, মানে কতটুকু সৃষ্টি করে এরকম দিল, এরকম দিল, এই যে। তারপর ওইগুলো কি হয়? আবার বড় হতে থাকে, রাইট? কিন্তু এখানে আবার কি হইলো? এখানে আবার সে সৃষ্টি হইলো, সৃষ্টি হইলো। এখানে সৃষ্টি হইলো বলতে বুঝেছেন তৈরি হইলো, তারপর বৃদ্ধি হইলো, তারপর সৃষ্টি হইলো। এই সৃষ্টি না বলে আমরা একটু আরেকটু সুন্দর ভাষায় বলি বিভাজন হইলো, মানে পরবর্তী সৃষ্টি। এটা প্রথম সৃষ্টি, এটা কি ফার্স্ট সৃষ্টি, এটা হচ্ছে সেকেন্ড সৃষ্টি। সেকেন্ড সৃষ্টি না বলে আমরা বলবো পরবর্তী বিভাজন। সেম কিন্তু সৃষ্টিও মানে কি? বিভাজিত হওয়া। আর আমরা শুরুতে যেটা বলি, আমরা শুরুটাই সুন্দর করে বলছি সৃষ্টি হওয়া, পরবর্তী থেকে আমরা বলি পরবর্তী বিভাজন হওয়া। তাহলে এখানে সৃষ্টি না বলে আমরা লিখলাম যে পরবর্তী বিভাজন। তাহলে এটা কি বলে লিখলাম আমরা? পরবর্তী বিভাজন, পরবর্তী বিভাজন। তাহলে অ্যাকচুয়ালি এখানে কি কি কাহিনী করছে? এই পোলা পানি একটু ফলো করো, কি কি কাহিনী করছে? এখান থেকে এখানে এই একটু দেখো, এখান থেকে এখানে কি করছে?
এটা সৃষ্টি হয়েছে, কি হয়েছে? সৃষ্টি হয়েছে। এটা অ্যাকচুয়ালি কি হয়? এম ফেজের মাধ্যমে হয়। কিসের মাধ্যমে? এম ফেজের মাধ্যমে। স্যার এম ফেজ কি, কাকে বলে, কত প্রকার, কি কি ব্যাখ্যা সব বলেন। ধৈর্য ধরো, অপেক্ষা করে দেখতে থাকো, আমরা বলবো কি স্যার। এই যে যখন সৃষ্টি হয়েছে এটা কি এম ফেজ। আবার এটা দেখো পরবর্তী বিভাজন। এই যে পরবর্তী যে বিভাজন, এটাও তো ওয়ান কাইন্ড অফ সৃষ্টি হয়েছে, তাই না? তৈরি হয়েছে না, ক্রিয়েট হয়েছে না? তাহলে এটাও কিন্তু এম ফেজ। বুঝা গেছে? মাঝখানের বিষয়টা দেখো, এটা কি হয়েছে? বৃদ্ধি হয়েছে, জাস্ট বড় হয়েছে। এই যে মাঝখানের যে এই অংশটা, এই অংশটা, এই অংশটাকে বলে ইন্টারফেস। কি বলে? ইন্টারফেস। স্যার বুঝলাম না। আচ্ছা বলো তো, এই এমপেস আর এমপেস এটা মাঝখানে, মাঝখানে মধ্যবর্তী জায়গা না? তো মধ্যবর্তী, মধ্যবর্তী মানে কি? ইন্টার যে আপনার ইন্টারমিডিয়েট। কেন? আপনার অনার্স এবং নর্মাল যে আমরা পড়ালেখা এর মাঝামাঝি আছে, এটা বলে ইন্টারমিডিয়েট। সেম কথা হচ্ছে এমপেস এবং গেমপেস, অর্থাৎ সৃষ্টি এবং পরবর্তী বিভাজনের মাঝখান। মাঝখানে আমরা ইন্টার, আর এটা কি দশা না, একটা ধাপ না, সেজন্য আমরা যেটা না ইন্টারফেস। তাহলে আপনি কি বুঝতে পারছেন কিছু? কি বললাম? একটা কোষ সৃষ্টি হইলো, তারপর বৃদ্ধি হইলো, তারপর পরবর্তী বিভাজন হইলো। যখন সৃষ্টি হইলো সেটা এমফেজের মাধ্যমে, যখন বৃদ্ধি হইলো সেটাকে ইন্টারফেস বললাম, যখন আবার পরবর্তী বিভাজন করলো সেটা এমফেজ বললাম। অ্যাকচুয়ালি কি কি কাহিনী করছে এখানে দেখো তো? তিনটা কাহিনী করছে। নাম্বার 1, একটা কোষ সৃষ্টি হয়েছে। নাম্বার 2, একটা কোষ বৃদ্ধি পাইছে। নাম্বার 3, পরবর্তী একটা কোষের পরবর্তী বিভাজন হয়েছে। এই তিনটা কাজকে একত্রে বলে সেল সাইকেল বা কোষ চক্র। মানে একটা কোষ অ্যাকচুয়ালি কিভাবে ধীরে ধীরে বড় হইলো, তারপর বাচ্চা কাচ্চা দিল, এটা বলে কোষ চক্র। বুঝে নাই কিছু না? এই দেখো, কোষ চক্র বা সেল সাইকেল। কোষ অর্থ সেল, চক্র অর্থ সাইকেল, সেল সাইকেল। আমরা বললাম সংজ্ঞাটা, একটা কোষ সৃষ্টি, একটা কোষ সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তী বিভাজন, এবং পরবর্তী বিভাজন, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে হয় তাকে কোষ চক্র বলে। বুঝা গেছে? আমরা বললাম একটা কোষ সৃষ্টি হইলো, একটা কোষ বৃদ্ধি হইলো, তার পরবর্তী বিভাজন হলো। এই তিনটে কাজ যে চক্রের মাধ্যমে ঘটে তাহাকে আমরা বলছি কোষ চক্র। এবং এই টোটাল চক্রটা ঘটতে যে সময়কাল লাগে, এই টোটাল চক্রটা ঘটতে যে সময়কাল লাগে, এই সময়কালকে আমরা যৌনকাল বলি। লিখে রাখছি আমরা, কোষ চক্রের সময়কালকে যৌনকাল বলে। কোষ চক্রের সময়কালকে যৌনকাল বলে। এবং এই যৌনকালটা এক এক জায়গায় এক এক রকমের হতে পারে, অনেক ধরনের টাইপ আছে। আমরা জাস্ট যদি ইন্টারমিডিয়েটে যা প্রয়োজন তাই পড়বো, ঠিক আছে? আমরা তিনটা জিনিস জানবো। যেমন আমাদের মানব দেহে, মানুষের দেহে এই সেলটা, এই কোষচক্র তৈরি হতে বা একটা কোষচক্র সম্পন্ন হতে কতক্ষণ সময় লাগে? মানব দেহে কোষচক্রের সময়টা প্রায় 24 আওয়ার্স, অর্থাৎ 24 ঘন্টা, বা লিখতে পারি 1 ডে। ঠিক আছে? 1 ডে। বুঝা গেছে? তাহলে মানব দেহের কোষচক্রের সময়টা 24 আওয়ার্স অর 1 ডে। এবং ইস্ট কোষ যেগুলা, এই ইস্ট কোষে প্রায় 90 মিনিট সময় লেগে যায়, অথবা 1.5 আওয়ার্স, 90 মিনিট বা 1.5 আওয়ার্স। এবং প্রকৃত কোষে টোটাল সময় লাগে 20 থেকে 30 মিনিট। এতটুকু বোঝা গেছে? তাহলে কি আমরা এটা বলতে পারি না যে কোষচক্র দুইটা ধাপে সম্পন্ন হয়? একটা হচ্ছে এমফেজ, একটা হচ্ছে ইন্টারফেজ। তাহলে আমরা সুন্দর করে লিখতে পারি যে কোষচক্র দুই ধাপে সম্পন্ন হয়। লিখতে পারি আমরা কোষচক্র দুই ধাপে সম্পন্ন হয়। কি কি এই দুইটা ধাপের নাম কি রে? নাম্বার 1, এটা হচ্ছে ইন্টারফেস এবং এমফেজ। ইন্টারফেস এবং এমফেজ এমফেজ মানে মাইটোটিক ফেজ। আমরা যখন এমফেজ নিয়ে পড়বো, মানে আমরা যখন এমফেজ নিয়ে ডিটেইলস পড়াশোনা করবো, তখন দেখবা ইন্টারফেস এবং এমফেজ। এই ইন্টারফেজের মধ্যে আবার তিনটা ধাপ আছে। স্যার ইন্টারফেজ আবার তিনটা ধাপ আছে, আর এমফেজের মধ্যে আবার দুইটা ধাপ আছে। ঠিক আছে? এই দুইটা ধাপকে আবার 5টা ধাপে ভাগ করা যায়। আমরা যখন এমফেজ নিয়ে পড়বো তখন বুঝতে পারবো। আপাতত এই ইন্টারফেস নিয়ে আমরা আলোচনা করি। কি বললাম? কোষচক্র দুইটা ধাপে সম্পন্ন হয়। ইন্টারফেস তিনটা, ইন্টারফেস এবং এমফেজ। আবার ইন্টারফেস আবার তিনটা ধাপে সম্পন্ন হয়। আমরা এবার ইন্টারফেসটা দেখি, আসো। এবার দেখো ইন্টারফেস। তাহলে যদি বলে কেউ ইন্টারফেস কি বা কাকে বলে, আমরা মনে আছে কি বলছিলাম? একটা কোষ দুইটা হয়েছিল, তাই না? এটা বড় হয়েছিল, তারপর আবার দুইটা হয়েছিল, এরকম তো না? আমরা কি বলছিলাম? এটা ছিল এমফেজ, এটা ছিল এমফেজ, মাঝখানে অংশটা ছিল ইন্টারফেস। তাহলে কি বললাম আমরা? যে দুইটা, দেখো একটা জিনিস ফলো করো, দুইটা যে কোষ বিভাজন, এই দুইটা কোষ বিভাজনের মধ্যবর্তী যে সময়,
সেটাই তো ইন্টারফেস, অথবা দুইটা এম ফেজের যে মধ্যবর্তী সময় সেটাই তো ইন্টারফেস। ওই কথাটা সুন্দরভাবে লিখে রাখছি যে পরপর দুটি বিভাজনের মধ্যবর্তী সময়কে, পরপর দুটি বিভাজনের মধ্যবর্তী সময়কে ইন্টারফেস বলে। তাহলে পরপর দুটি বিভাজনের মধ্যবর্তী সময়কে ইন্টারফেস বলে। অথবা আপনি বলতে পারেন যে দুটি এম ফেজের মধ্যবর্তী অবিভাজিত, অবিভাজিত স্যার অবিভাজিত মানে কি? এটা তো বিভাজিত হয় না, এটা তো বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে, বিভাজিত হয়েছে না। অবিভাজিত অবস্থাকে বলা হয় ইন্টারফেস। আমরা এটা বললাম যে ইন্টারফেস মেইনলি হচ্ছে তিনটা পার্টে বিভক্ত। আরেকটা জিনিস ফলো করবে এমসিকিউর জন্য, এই যে আমরা যেটা বললাম পুশ চক্র, পুশ চক্র, এই পুশ চক্রে টোটাল সময় লাগে ধরো 100%। সাপোজ যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন, আমরা বললাম না যে অনেক রকমের কোন কোন প্রাণী দিয়ে কিভাবে কত সময় লাগে, সাপোজ ধরে 100% সময় লাগে। এর মধ্যে ইন্টারফেস আছে না, ইন্টারফেসে সময় লাগে প্রায় 90 থেকে 95%। আর বাকি 5% সময় লাগে, বাকি 5% সময় লাগে এম ফেজে। আপনি কি বুঝলেন? আসলে খুব সহজ ভাষায় যে আমি বোঝাতে চাই, ইন্টারফেস আর এমফেজের মধ্যে পার্থক্য যদি খুব সূক্ষ্মভাবে বোঝাই, তো এই যে আমাদের ছেলে মেয়েদের বয়স যখন 20, 22, 25 হয়, বা অনেকের 30 বছর বয়সে গিয়ে বিয়ে করে, রাইট? এই 30 বছর পর্যন্ত সে কি করে? সে নিজেকে প্রস্তুতি গ্রহণ করে, সে নিজেকে সফল করে নিজের পায়ে দাঁড়াতে হয়। আমাদের তথাকথিত সেকুলারিজম যেটা বলে, নিজের পায়ে দাঁড়াতে হয়, তারপর সে সফল হতে হয়, তারপর বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয়। প্রায় 30 বছর সে প্রস্তুতি গ্রহণ করলো, বিয়ের দিন গিয়ে 3 সেকেন্ডে কাবুল 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 খতম, বিয়ে হয়ে গেছে। এই যে পুরো যে 30 বছর ধরে যে প্রস্তুতি গ্রহণ করলো, এই প্রস্তুতিটাকে মূলত বলা হয় ইন্টারফেস। আর যে কবুল বললো না, এটাকে বলে এমফেস, মানে মেরিট ফেজ না, এটা মেরিট ফেজ না, এটা মিউটেটিক ফেজ। আমরা এটা পড়বো, ঠিক আছে? দেখো কোশ্চেনটা টোটাল সময় যদি আমরা একটু ধরে নিই যে টোটাল সময় লাগে 100%, তারপর 90 থেকে 95% সময় লাগে ইন্টারফেজে, আর এমফেজে সময় লাগে 5%। বুঝে গেছে? আচ্ছা, যদি এটা বুঝে থাকো, এই যে ইন্টারফেসে যে 90 থেকে 95% সময় লাগে না, এই সময়ের মধ্যে আরো কিছু ডিফারেন্স আছে। আমরা বললাম ইন্টারফেসটা আবার তিনটা পার্ট, এটা হচ্ছে গ্যাপ 1, এটা হচ্ছে এস ডাপ, এটা হচ্ছে গ্যাপ 2। গ্যাপ 1 বলতে আমরা বোঝাচ্ছি অ্যাকচুয়ালি গ্যাপের বাংলা কি দাঁড়ায়? বিরাম, বিরাম। গ্যাপের বাংলা কি দাঁড়ায়? বিরাম, বা আমরা যেটা বলি বিশ্রাম, বিরতি। তাহলে গ্যাপ 1 বা বিরাম দাপ, বা বলতে পারো বিরতি দাপ, যেটাই বলতে পারো, বা বিশ্রাম, ঠিক আছে? রেস্ট। তাহলে গ্যাপ 1, তারপর হচ্ছে এস দাপ, তারপর গ্যাপ 2। ভুল করে না, গ্যাপ 1 গ্যাপ 2 এস দাপ এরকম করে না, ঠিক আছে? সিকোয়েন্স বাই সিকোয়েন্স যেতে হবে। গ্যাপ 1 এস দাপ গ্যাপ 2, তাহলে গ্যাপ মানে বিরাম, ঠিক আছে? গ্যাপ 1 গ্যাপ 2 মাঝখানে ছিল এস দাপ। এস মানে এখানে বুঝেছি সিনথেসিস, এস মানে কি? এখানে এস মানে হচ্ছে সিনথেসিস, এস ওয়াই এন এ সিনথেসিস। সিনথেসিস মানে কি? সংশ্লেষিত, সংশ্লেষিত। কি স্যার? সংশ্লেষিত। সংশ্লেষিত দাব মানে কি? যেখানে সংশ্লেষণ ঘটে। আমরা কিছুক্ষণ পর এই যে প্রত্যেকটা ধাপ সম্পর্কে আমরা ডিটেলস করবো, কারণ এই ধাপগুলো আপনাদের পরীক্ষায় আসে, আসে এবং আসবে। কেন আসবে না? অবশ্যই আসবে, ঠিক আছে? কি বুঝলেন? যে গ্যাপ 1 হচ্ছে গ্যাপ 2, অর্থাৎ আমরা বলছি গ্যাপ 2 বা বিরাম 2, মাঝখানে হচ্ছে এস দাপ বা যেটা হচ্ছে সিনথেসিস দাপ। এখন এই যে ইন্টারফেস যে 90 থেকে 95% আছে না, এই পার্সেন্টকে আবার কনভার্ট যদি করি আমরা, তাহলে গ্যাপ 1 সম্পূর্ণ হতে সময় লাগে 30 থেকে 40%। তাহলে গ্যাপ 1 সম্পূর্ণ হতে কত সময় লাগে? 30 থেকে 40% সময় লাগে। 30 থেকে 40 মিনিট না রে পাগলা, 30 থেকে 40 মিনিট না, যে সময়টা আছে ওই সময়ের 30 থেকে 40% সময় ব্যয় হয়। এবং এস ধাপে 30 থেকে 50% এবং গ্যাপ 2 তে 10 থেকে 20% সময় ব্যয়। এখন আমরা প্রত্যেকটা ধাপ আলাদা আলাদা দেখবো। আমরা গ্যাপ 1 দেখবো, এস ধাপ দেখবো এবং গ্যাপ 2 দেখবো। এগুলো আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, সেজন্য খুব মনোযোগ সহকারে এই জিনিসটা ফলো করো। ওকে, আচ্ছা, এবার আসলে গ্যাপ 1 কি কি কাহিনী ঘটে আমরা খুব সহজ ভাষায় করবো। আপনাদের বই যখন দেখবেন, যখন আপনি দেখতে যাবেন, হতাশ হয়ে যাবেন, কি যেন কি সিডিকে, কি সাইক্লিন প্রোটিন, কি আরএনএ ডিএনএ প্রোটিন, হ্যান তেন ফসফোরাইলেশন, অনেক কিছু আছে। আপনি পড়তে গেলে আপনার মাথায় ধরেছে, তাই না? শুনো, এদিকে গ্যাপ 1, গ্যাপ মানে কি? আমরা বললাম মাইন্ড ক্যাচিফাই পড়া, মাইন্ড ক্যাচিফাই। গ্যাপ 1 মানে কি? ধরেন মাইন্ড ক্যাচিফাই পড়া। আচ্ছা শোনো, যেমন স্যার, তার এক ফ্রেন্ড, আমার এক ফ্রেন্ড আছে, তার নাম হচ্ছে সাইফুল। স্যারের এক ফ্রেন্ড সাইফুল, সে তার পাশের বাড়ির এক বান্ধবী আছে, তার নাম হচ্ছে সাদিয়া।
ওই সাইফুল ওই সাদিয়াকে অনেক কষ্ট করে পাম্পটি দিয়ে তেল মাইরা ওর পিছনে ঘুরতে 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 সকাল রাত দিন মানে দিনে রাতে সুন্দর করে পটাইতে পটাইতে সময় পটে গেছে, ওই সাদিয়াকে পটাই ফেলছে। কিন্তু একদিন সাদিয়ার মা সময়ের সদ্ব্যবহার করে ওই সাইফুলকে দইরা আটকাই ফেলছে, আটকাই ফেলে ইচ্ছা মতো মারতেছে। তাহলে জীবন স্যারের পুরো কাহিনীটা আমরা এক লাইন যদি বলতে চাইলে কি আমরা বলবো যে সাইফুল সাদিয়াকে দিন রাতে পটি আটকে গেল। কাহিনী তো দৃশ্য এটাই ঘটবে যে সাইফুল দিন রাত কষ্ট করছে, দিন রাত কষ্ট করে কি করছে, সাদিয়াকে পড়াইছে ঠিকই, দিন শেষে কিন্তু আটকা পড়ে গেছে। তাহলে কি হইলো, সাইফুল সাদিয়াকে দিনে রাতে পটিয়ে আটকে গেল। এটা একটা সুন্দর করে লিখো। কি বলছি আমি, সাইফুল গ্যাপ ওয়ানের পাশে লিখে রাখো যে সাইফুল সাদিয়াকে দিনে রাতে পটিয়ে আটকে গেল, আটকে গেল। সুন্দর করে এগুলো এক পাশে লিখো তো। ফার্স্টে লিখো সাইফুল, সাইফুল সাদিয়াকে সাদিয়াকে দিনে রাতে পটিয়ে দিনে রাতে পটিয়ে দিনে রাতে পটিয়ে আটকে গেল, আটকে গেল। এই লাইনটা মনে রাখতে পারবো না কিরে, অনেক কিছু তো মনে রাখো, লুটপুট গায়ে হেন তেন তুঝে দেখা তো জানা সানা, বাপরে বাপ। তারপর কি আছে, তুঝমে রাত দিতে, প্রত্যেকটা তো এ টু জেড জানা, আগার তুম সাথ সবগুলো তো মনে রাখতে পারো। সারা এই লাইনটা মনে রাখতে পারবো না যে গেপ ওয়ান মানে কি, মাইন্ড কাছে কইরা কে পড়ছে, সাইফুল কেমনে পড়ছে, যে সাদিয়াকে দিনে রাতে পড়াতে গেছিল, সাদিয়ার মা ধরে একেবারে আটকাই দিয়েছে। এই লাইনটা কেমনে মনে রাখবো যে সাইফুল সাদিয়াকে দিনে রাতে পটিয়ে আটকে গেল। অ্যাকচুয়ালি কি কি কাহিনী দেখো, শুনো শোনো। সাইফুল, এখানে আমরা সাইফুল বলতে চলো বুঝেছি সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয়। একটু পর দেখো, সাইফুল মানে বুঝেছি সাইক্লিন, সাইক্লিন সাইক্লিন বানানো হয়েছে। আচ্ছা, সাইক্লিন, সাইক্লিন আর বালাজি লিখো, সাইক্লিন, সাইক্লিন নামক প্রোটিন। আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম না যে কিছু কিছু অভ্যন্তরীণ যে আমাদের উদ্দীপনা ছিল না, তার মধ্যে কি ছিল, অভ্যন্তরীণ একটা উদ্দীপনা ছিল যেটাকে আমরা বলছিলাম সাইক্লিন। এই সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয় কিছুক্ষণ পর বুঝতে পারবো। তারপর সাদিয়াকে, এখানে আমরা লিখলাম সিডিকে দ্বারা, সিডিকে দ্বারা, সিডিকে দ্বারা ফটোফসফোরিলেশন, সিডিকে দ্বারা বিভিন্ন প্রোটিনের, সিডিকে দ্বারা বিভিন্ন প্রোটিনের, বিভিন্ন প্রোটিনের ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন ঘটে। আচ্ছা এখন শোনো, এই প্রবলেম একটু দেখো। এই যে দেখছি সাইফুল মানে সাইক্লিন মনে রাখবো, সাদিয়াকে সিডিকে। স্যার সাদিয়াকে সিডিকে কেন হলো, তোমরা যে চ্যাট যে করো এসব দেখে তো আমি অবাক হয়েছে। যেমন একজন যদি বলি যে কেমন আছো, সে বলে গুড, জিডি গুড। আমি যদি বলি আচ্ছা ঠিক আছে আজকের মতো রাখলাম, রাতে কথা বলার সে বলবে নাইট নাইট। আমি বলি আচ্ছা ঠিক আছে আপনি কি আগামীকাল আসবেন, সে বলবে হ্যাঁ আগামীকাল বা কালকে, কে এল কে কালকে, কে এল কে কালকে। আবার আমি যদি বলি প্রবলেম, সে লিখে PBLM প্রবলেম। কি রে কি শুরু করলাম, মানে এই যে তোমরা শর্টকাট ওয়েতে লিখো, এটা তোমাদের অধিকার, আমি মাইনে নেব, ঠিক আছে তোমাদের অধিকার। তোমরা যদি এত শর্টকাট ওয়েতে লিখতে পারো, জীবন স্যারের কি সে রাইট নাই, জীবন স্যারের কি অধিকার নাই, জীবন স্যার শর্টকাটে লিখতে পারো না, সেজন্য আমিও একটু শর্টকাটে লিখলাম। সাদিয়াকে লিখলাম সিডিকে, সিডি মানে সাদিয়া কে সাদিয়াকে, খতম স্যার। আপনিও দিন শেষে আচ্ছা ঠিক আছে ওকে। সাদিয়াকে মানে সিডিকে, আর সিডিকের ফুল মিনিংটা কি এই 2 মিনিট আগে বলছি, এটা একটা কমেন্টে জানিয়ে দিবা সিডিকের ফুল মিনিং কি, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, সাইফুলকে মনে রাখবা সাইক্লিন, সাদিয়াকে মনে রাখবা সিডিকে, আর পরে এগুলো বলতেছি। এবং দিনে মনে রাখবা ডিএনএ, দিনে মানে ডিএনএ, রাতে মানে আরএনএ, রাতে মানে আরএনএ, আর পটিয়ে মানে প্রোটিন, PROTEIN প্রোটিন, ঠিক আছে। আটকে গেল মানে এখানে এসে কিছু কিছু আটকে যায়, এখানে এই ধাপে এখানে এসে কিছু ধাপ, অর্থাৎ গেট ওয়ানে কিছু পুশ
আটকে যায়, ঠিক আছে, কিছু কোষ আটকে যায়। আমি কি বললাম, জায়গা জায়গা একটা জিনিস ফলো করো। মূল কাহিনী কি, গেপ ওয়ানে কি কি কাহিনী ঘটে সহজ ভাষা যদি বলতে চাই, প্রথম কথা হচ্ছে এই গেপ ওয়ানে সাইক্লিন নামক একটা প্রোটিন তৈরি হয়। তাহলে যদি এমসিকিউতে আসে যে সাইক্লিন নামক প্রোটিন কোথায় উৎপন্ন হয়, ইন্টারফেসে, বাট ইন্টারফেসের কোথায়, গেপ ওয়ান। শুধু এটা না, এই এই মানে এই গেপ ওয়ানে সিডিকে দ্বারা বিভিন্ন প্রোটিনের ফসফোরিলেশন ঘটে। সিডিকে মানে কি বলছিলাম, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস দ্বারা বিভিন্ন প্রোটিনের, এই যে প্রোটিন তৈরি না, এই প্রোটিনের ফসফোরিলেশন ঘটে। কিছু বুঝেন নাই? এই ধরো এখানে একটা প্রোটিন আছে, PROTEI প্রোটিন প্লাস ফসফোরিলেশন মানে কি, PO4, এটার মাধ্যমে এটা ফসফোরিলেশন ঘটার পর ফসফোরিলেশন ঘটে। কিছু বুঝে নাই? এই দেখো এটার উপর সিডিকে কাজ করে, সিডিকে কাজ করে। ফসফোরিলেশন বুঝো নাই? ওই যে মনে আছে না, তোমরা কেমিস্ট্রিতে পড়ছিলাম, তুমি কি মনে আছে যে ক্লোরিনের সাথে যখন প্রোটিন যুক্ত হয়, কি বলেছিল তোমরা, ক্লোরিনেশন, মনে আছে কেমিস্ট্রিতে? আবার ধরো আয়োডিনের সাথে যুক্ত হইলে আয়োডিনেশন, ব্রোমিনের সাথে যুক্ত হইলে ব্রোমিনেশন। ও স্যার মনে পড়ছে, তারা ওই যে ক্লোরিনেশন, ব্রোমিনেশন, আয়োডিনেশন, সেম ভাবে এই প্রোটিনের সাথে যখন PO4 অর্থাৎ ফসফেট যুক্ত হয়েছে, সেটাকে আমরা বলছি ফসফোরাইলেশন। এবার তো বোঝা গেছে কি বললাম, ফার্স্টে সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয়েছে এবং এটার উপর সিডিকে দ্বারা, সিডিকে ওই প্রোটিনের উপর কাজ করছে, অর্থাৎ প্রোটিনের সাথে ফসফেটটা যুক্ত করে ফসফোরিলেশন ঘটাইছে। বুঝা গেছে? এবার এছাড়া এই গেপ ওয়ানে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন, ডিএনএ, আরএনএ এবং এই প্রোটিন, এই তিনটা তৈরির উপাদান তৈরি হয়। বুঝেন না? কিছু বুঝেন? আমি লিখে দিই, তারপর বুঝবা। এদের উপাদান তৈরি হয়, এদের উপাদান তৈরি হয়। কি বলছি? হ্যাঁ শোনো শোনো শোনো, কথা বুঝো। কি বলছি? এই গেপ ওয়ানে ডিএনএ, আরএনএ, প্রোটিন, এদের উপাদান তৈরি হয়। আমি কিন্তু বলি নাই, এই শোনো, আমি কিন্তু বলি নাই ডিএনএ, আরএনএ, প্রোটিন তৈরি হয়েছে। আমি তো বলছি, আমি বলছি ডিএনএ, আরএনএ, প্রোটিন, এদের উপাদান তৈরি হয়। বুঝে না? আছে ধরো, এই যে আমরা প্রত্যেকে কি বাড়িতে আছি না, বিল্ডিং এ আছি, বাসা বাড়িতে আছি, 8তলা 10তলা বিল্ডিং আছে, রাইট? এই যে বিল্ডিং এ আছি, এই বিল্ডিংটা তৈরি করার জন্য কি কি লাগছে? ইট লাগছে, বালু লাগছে, তারপর সিমেন্ট লাগছে, রাইট? পানি লাগছে। কথা হচ্ছে এই বিল্ডিং তৈরি করতে তো এগুলো লাগছে, ইট লাগছে, বালু লাগছে, সিমেন্ট লাগছে। বাট ওই যে ইট যেটা লাগলো, এটাও তো তৈরি করতেছে, এটাও তৈরি করতেছে না, এটা কোথায় তৈরি করছে? কলকারখানায়। বালু তৈরি করছে তার কলকারখানায়। কথা হচ্ছে বাড়ি তৈরির উপাদান কোনগুলা? ইট, বালু, সিমেন্ট। তাহলে আমরা বলতে পারি কি, বাড়ি তৈরির উপাদান হচ্ছে ইট, বালু, সিমেন্ট। কথা হচ্ছে ওই ইট, বালু, সিমেন্ট তৈরির উপাদান কোনগুলা? ওইগুলো হচ্ছে তার জায়গা মতো। মানে বাড়ি তৈরি হয় নাই, বাড়ি তৈরির উপাদান হচ্ছে ইট, সিমেন্ট, যেগুলো কলকারখানা তৈরি হয়। তো আমরা বলতে চাচ্ছি ডিএনএ, আরএনএ, প্রোটিন তৈরি হয় নাই, ডিএনএ, আরএনএ, প্রোটিন তৈরি হয় নাই, ওই প্রোটিন তৈরির যে উপাদানগুলো তৈরি হয়, মানে ধরো ডিএনএ তৈরি হতে যে যে উপাদানগুলো লাগে ওইগুলো গেপ ওয়ানে তৈরি হবে। আরএনএ তৈরি হতে, মানে আরএনএ একটা তৈরি হতে যে জিনিসগুলো লাগে, ওই এলিমেন্টস গুলা এই গেপ ওয়ানে তৈরি হবে। সে প্রোটিনটা তৈরি হয় না, প্রোটিনটা তৈরি হয় না, প্রোটিন তৈরি হতে যে যে এলিমেন্টস গুলা, যে যে উপাদানগুলা, যে যে জিনিসগুলা লাগে, ওই জিনিসগুলা কিন্তু এই দেখো উৎপন্ন হয়। তাহলে বুঝা গেছে আমি কি বললাম, যে আরএনএ, ডিএনএ, প্রোটিন এগুলা উপাদান তৈরি হয় এবং দিন শেষে এই গেপ ওয়ানে কিছু আটকা পড়েছে। আমরা যদি আরেকবার ওভারভিউ করি, আর বিষয়টা যদি আরেকটু ওভারভিউ করি তাহলে সহজ হবে। দেখো বললাম সাইফুল সাদিককে দিনাতে পরে আটকেছে, অর্থাৎ গেপ ওয়ানে সাইক্লিন নামক একটা প্রোটিন তৈরি হয় এবং এটার সাথে সিডিকে নামক একটা, আমরা বলছি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস নামক একটা প্রোটিন দ্বারা, এই এনজাইম দ্বারা, অর্থাৎ এই যৌগটা দ্বারা, সিডিকে অর্থাৎ সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস যে যৌগ, এই যৌগ দ্বারা কিছু প্রোটিনের সাথে সে ফসফোরাইলেশন ঘটায়, কিছু বিভিন্ন প্রোটিনের সাথে সে ফসফোরাইলেশন ঘটায়। এছাড়া এই গেপ ওয়ানে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন, এই তিনটা জিনিসের তৈরির উপাদান তৈরি করে এবং সর্বশেষ এই কোষে গেপ ওয়ানে কিছু কোষ আটকা পড়েছে। এবার কি বোঝা গেছে? কি বললাম আমরা? তাহলে আরেকবার রিভিউ করি। আমরা বললাম যে সাইফুল সাদিকের দিনাতে প্রোটি আটকে গেল, অর্থাৎ সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয়, সিডিকে দ্বারা প্রোটিনের ফসফোরিলেশন ঘটে, ডিএনএ, আরএনএ, প্রোটিন এদের উপাদান তৈরি হয় এবং গেপ ওয়ানে কিছু কোষ আটকা পড়ে যায়। এই দেখছো সাইফুল সাদিকের সাথে প্রেম প্রীতি করছে ঠিকই, দিন শেষে কিন্তু আটকা পড়ে গেছে। এই শুনে, এই মেয়েরা শোনো, দেখছো প্রেম করে কিন্তু বিয়ে করা উচিত না, বুঝছো? প্রেম করে আসলে বিয়ে করে সংসারে সুখ শান্তি পাওয়া যায় না। মনে রাখবা,
একটা সমাজে প্রচলিত যে একজন ভালো প্রেমিক কখনো ভালো স্বামী হতে পারে না। সে সর্বোচ্চ ভালো প্রেমিক হতে পারে, বাট ভালো স্বামী হতে পারে না। তার চেয়ে বড় কথা হচ্ছে, মনে রাখবা, পুরুষ জাতিরা পার্মানেন্ট জিনিসের প্রতি, স্থায়ী জিনিসের প্রতি বরাবরই একটু উদাসীন বেশি। এছাড়া আপনি প্রেম করে বিয়ে করার পর কোনো এক কারণে যদি আপনার প্রতি ওই পুরুষের মনোযোগটা উঠে যায়, তাহলে আপনার পুরো জীবনটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। সেজন্য আপনি নিজে থেকে এরকম সিদ্ধান্ত নিতে যাবেন না। তখন আপনি না নিজেকে দোষারোপ করতে পারবেন, আর না আপনি আপনার ফ্যামিলিকে কিছু বলতে পারবেন, বাবা মাকে কিছু বলতে পারবেন। তখন আপনার এগুলো যাবে, ওগুলো যাবে। সেজন্য মেয়েদের উচিত বাবা মায়ের পছন্দ সূত্রে যে ছেলে বা যাকে বাবা মারা বেছে নেই তাকে বিয়ে করা। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম গেপ 1, এখানে গেপ 1 ডান। এবার আমরা দেখবো এস দা। এস দা এখানে কিছু নাই, শুনো, এস দা তেমন কিছু নাই, জাস্ট দুই একটা জিনিস আছে। এস দা দেখো, এস দা মানে কি রে? সংশ্লেষণ দা হচ্ছে এস দা বা সিনথেসিস দা। এস দা যেটা আমরা বলছি সিনথেসিস দা, এটাতে কত সময় লাগে? এস দাপে কত সময় লাগে রে? প্রায় 30 থেকে 50% সময় এস দাপে লেগে যায়। এটাতে জাস্ট একটা জিনিস মনে রাখবা, এই যে আমাদের ডিএনএ আরএনএ এগুলো তো উৎপন্ন হলো না, এই একটা দাপে জাস্ট একটা কাজ, ঠিক আছে? কি কাজ স্যার? সেটা সংশ্লেষণ করে। এস দাপে কি করে? সংশ্লেষণ করে। কি সংশ্লেষণ করে? এই যে ডিএনএ আছে আমাদের, ডিএনএ এর অনুলিপন তৈরি করে। কি স্যার? অনুলিপন। ডিএনএ অনুলিপনকে আমরা বলতে পারি রেপ্লিকেশন। কি বলতে পারি? রেপ্লিকেশন। আর কি হতে পারে? ডিএনএ সংশ্লিষ্ট হয়, অনুলিপন রেপ্লিকেশন হয় এবং এটা ডিএনএ সংশ্লেষিত হয়। সংশ্লেষিত হয়। এস দাপে আসলে অ্যাকচুয়ালি তেমন কিছু হয় না। এই যে আমাদের এস দাপ, এটা অ্যাকচুয়ালি কিছু হয় না, জাস্ট ডিএনএটা প্রতিলিপন তৈরি হয়। ফার্স্ট হচ্ছে ডিএনএটা সংশ্লেষিত হয়, মানে ওই যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যে আমরা সংশ্লেষণ বলি, সংশ্লেষণ মানে বুঝো তো, ধরো ওয়ান কাইন্ড অফ আমরা যে রান্না বান্নার সময় কি বলি না, যে বাগার দেওয়া, বাগারটা দেওয়া, ঠিক আছে? মানে সংশ্লেষিত হয়। এছাড়া ডিএনএ অনুলিপন তৈরি হয় বা রেপ্লিকেশন। অনুলিপন মানে কি? সেম ডিএনএ এর মতো আরেকটা ডিএনএ তৈরি করা, মানে বাচ্চা ডিএনএ। ওই যে আছে না, আমরা বলি না যে টুইন বেবি, সেম ওই একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি করে। এই কাজটা করে সিনথেসিস দাও বা এস দাও। আমার থাকবে এটাতে কত সময় লাগে? 30 থেকে 50% সময় লাগে। বুঝা গেছে? আচ্ছা, এবার আসো গ্যাপ 2-তে। গ্যাপ 2-তে আমরা পড়বো যে গ্যাপ 2 পড়াই শুনো। ফার্স্টে ছিল গ্যাপ 1, তারপর এস দাও, তারপর গ্যাপ 2। গ্যাপ 2 পর পরে কিন্তু এম ফেজটা শুরু হয়েছে, তার মানে আমরা এম ফেজের ঠিক আগ মুহূর্তে আছি। গ্যাপ 2 এর বিষয়টা এবার সেম আগের মতো খুব জটিল ভাবে লাগবে আপনাদের কাছে, যে এখানে কিছু সেন্টোসোম আছে, কি মাইক্রোটিউবুল, কি স্পন্ডল তন্তু, তারপর আবার কি যেন সার্ভো এফেক্টর টেক্টর অনেক কিছু আছে। কেমনে মনে রাখবো? খুব সহজ বেশি মনে রাখবা। হ্যাঁ, মনে রাখবা একটু মনে রাখবা। জীবন স্যারের দুইটা ফ্রেন্ড আছে, একটা হচ্ছে মফিজ আর একটা হচ্ছে মাইকেল। মনে রাখবা, একটা হচ্ছে মাইকেল আর একটা হচ্ছে মফিজ। জাস্ট মনে রাখবা, এই যে একটা হচ্ছে মাইকেল আর একটা হচ্ছে মফিজ। তো এই মাইকেল যে সে যত সেন্টার আছে না, যেমন সেন্টার ফ্রেশ, সেন্টার জেল, সেন্টার যা আছে, সেন্টার ফ্রেশ, সেন্টার ফ্লুইড বা সেন্টার জেল, এগুলো একটা খুব পছন্দ করে। মানে সেজন্য আমরা অনেকে বলতাম যে সেন্টি খাওয়া মাইকেল, শুধু সেন্টি খায়, বুঝতো? তো ওরে যে এই যে সেন্টি খায় না, ওরে সবসময় সবচেয়ে বেশি জ্বালাইতো এই মফিজ। আমার বন্ধু যে মফিজ, সে এই মাইকেল খুব বেশি জ্বালাইতো। কিছু হইলে হ্যাঁ সেন্টি খাওয়া মাইকেল, হ্যাঁ সেন্টি খাওয়া মাইকেল, ও জ্বালাইতো। তো মফিজ কিন্তু আবার মাঝে মধ্যে এমন বিহেভ করতো, তার এমন জায়গায় এমন কথা বলতো যেটা আসলে মানানসই না। হ্যাঁ, ফাইজলামি করে একটা সীমা আছে, কিন্তু মাঝে মধ্যে আমাদের লোকজন আছে না, এমন জায়গায় এমন কথা বলে, মানে তার মধ্যে কোনো ম্যাচুরিটি নাই। তো মাইকেল ভাবলো যে ওরা তো আমি কোথাও আটকাতে পারবো না, এক জায়গায় আটকাতে পারবো, কারণ সে এমন এমন সময় এমন জায়গায় এমন কথা বলবে যেটার সাথে বেমানান, মানে মানায় নাই, ওই জায়গায় তারা আটকাবো। সেজন্য মফিজ কি করছে, এই মাইকেল কি করছে, মফিজকে ম্যাচুরিটি দিয়ে, তার তার যে ভিতর যেটা ম্যাচুরিটি থাকবে, ওই ম্যাচুরিটি দিয়ে আটকাই দিচ্ছে এমন এক জায়গায়। তাহলে আমরা এই লাইনটা কিভাবে বলতে পারি যে সেন্টিগো মাইকেল মফিজকে ম্যাচুরিটি দিয়ে আটকে দিল। এই সুন্দর সাল লিখে রাখছি যে সেন্টিগো মাইকেল মফিজকে কি দিয়ে আটকে দিচ্ছে? ম্যাচুরিটি দিয়ে আটকাই দিল। এই লাইনটা সুন্দর করে আগের মতো এখানে লিখবা। ফার্স্ট লিখবা সেন্টিগাওয়া, তারপর মাইকেল, তারপর মফিজকে ম্যাচুরিটি দিয়ে আটকে দিবা। সুন্দর করে প্রত্যেকটা লাইনের মিনিংস আছে স্যার। যেমন আমরা বললাম সেন্টি দিয়ে মনে রাখবা, সেন্টোসোমের দুটি সেন্ট্রোল পৃথক হয়,
তাহলে গ্যাপ টুতে কি হয়, সেন্ট্রোসোমের দুটি সেন্ট্রিওল পৃথক হয়। মনে রাখবা আমরা যে পড়েছিলাম না সেন্ট্রিওল, মনে আছে না? সেন্ট্রিওল, এই সেন্ট্রিওলটা মূলত মনে রাখবা দুইটা সেন্ট্রিওল, এরকম দুইটা সেন্ট্রিওল মিলে কিন্তু একটা সেন্ট্রোসোম তৈরি হয়। কি স্যার? সেন্ট্রোসোম তৈরি হয়। তাহলে এই গ্যাপ টুতে এসে এই সেন্ট্রোসোমটা ভেঙে অর্থাৎ পৃথক করে দুইটা সেন্ট্রিওলে রূপান্তর হয়। এটা এতটুকু ক্লিয়ার? ওকে। তারপর খাওয়া তো খাইছে মাইকেল, মাইকেল যেমন একদম মাইক্রোটিউবল সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? মাইক্রোটিউবল। স্যার মাইক্রোটিউবল আর কি? আমরা যে মনে আছে না 19 পড়ছিলাম প্রোফেস, মেটাফেস, মেনাফেস, অ্যানাফেস, টেলোফেস, এগুলোর মধ্যে পড়ছিলাম যে মাইক্রোটিউবল বিলুপ্ত হয়েছে। মাইক্রোটিউবল সরি না স্যার, আমি তো মাইক্রোটিউবল পড়ানো করছি। স্পন্ডল তন্তু মনে আছে না? স্পন্ডল তন্তু, ওই যে স্পন্ডল তন্তু ওটা সৃষ্টি হয় মূলত এই মাইক্রোটিউবল দিয়ে। তাহলে এই যে লিখছি মাইক্রোটিউবল সৃষ্টি হয় যা মূলত যে স্পন্ডল তন্তু সৃষ্টির উপাদান। তো আপনি কি বলবেন? ওই যে স্পন্ডল তন্তু, ওই স্পন্ডল তন্তুটা অ্যাকচুয়ালি তৈরি হয় মাইক্রোটিউবল দিয়ে। মাইকেল দিয়ে মনে রাখবেন মাইক্রোটিউবল সৃষ্টি হয় যেটা স্পন্ডল তন্তু সৃষ্টির উপাদান। তারপর মফিসকে দিয়ে মনে রাখবো আমরা কি বলছি, গ্যাপ 2 এর পরপরই কিন্তু আমরা এমফেসে প্রবেশ করবো, ঠিক আছে? মাইটোটিক ফেজে প্রবেশ করবো। এই এমফেজে প্রবেশ করার জন্য মফিস দিয়ে মনে রাখবা এমফেজ, মফিস দিয়ে মনে রাখবা এমফেজ। এতে প্রবেশ করার জন্য ম্যাচুরিটি দিয়ে মনে রাখবা ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। কি স্যার? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এখানে ম্যাচুরেশনের এম, প্রমোটিং এর পি, ফ্যাক্টরের এফ, সংক্ষেপে বলে এমপিএফ। তাহলে সংক্ষেপে কি বলে? এমপিএফ। কি বললাম? এই মফিস দিয়ে মনে রাখবা এমফেজে প্রবেশ করার জন্য ম্যাচুরিটি মনে রাখবা ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, অর্থাৎ এমপিএফ নামক একজন প্রোটিন তৈরি হয়। বোঝা গেছে? কারণ যেই কিনা আপনি এমপিজে গ্যাপ 2 শেষ করে প্রবেশ করবে তার জন্য ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর প্রয়োজন। অনেকে এটাকে এমপিএফ এর জায়গায় অনেকে বলে থাকে যে মাইটোসিস প্রমোটিং ফ্যাক্টর। ঠিক আছে? এমপিএফ ঠিকই বলে, তো ওরা বলে ম্যাচুরেশনের জায়গায় বলে যে মাইটোসিস প্রমোটিং ফ্যাক্টর, বা বলে এই যে ম্যাচুরেশন মাইটোসিস ফ্যাক্টর। ঠিক আছে? বুঝে গেছে? জাস্ট এটা মনে রাখো যে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর যেটাকে আমরা সংক্ষেপে বলি এমপিএফ নামক একটা প্রোটিন তৈরি হয়। এবং সর্বশেষ এই গ্যাপ 2 তেও কিছু পুশ গ্যাপ 2 তেও গিয়ে আটকে পড়ে যায়। কথা বুঝতে পারছো? তাহলে কি বললাম, গ্যাপ 2 তে কাহিনী কি করে? সেন্ট্রিক মাইকেল মফিসকে ম্যাচুরিটি আটকে দিলে আমরা সেন্ট্রিতে মনে রাখবো যে সেন্ট্রিওলটা বিভক্ত হয়ে দুইটা সেন্ট্রিওলে পৃথক হয়। আমরা জানি একটা সেন্ট্রিওলের ভিতর দুইটা সেন্ট্রিওল থাকে। এবং মাইকেল দিয়ে মনে রাখবো মাইক্রোটিউবল সৃষ্টি হয়, যে মাইক্রোটিউবল কিনা আমাদের স্পন্ডল তন্তু সৃষ্টির উপাদান। আবার মফিসকে মনে রাখবা এমপেজে প্রবেশ করার জন্য ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর নামক একজন প্রোটিন তৈরি হয়। এবং সর্বশেষ কিছু পুশ আছে যেগুলো আমাদের গ্যাপ 2 তে আটকে পড়ে যায়। বুঝে গেল? আচ্ছা, তাহলে আমরা আজকের লেকচার কি পড়লাম? আমরা শুরুতে পড়লাম যে কোষ বিভাজন সম্পর্কে কিছু বেসিক কথাবার্তা বললাম। তারপর আমরা মাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস এই তিনটা সম্পর্কে জাস্ট একটু বেসিক ধারণা নিলাম। ঠিক আছে? আর সর্বশেষে আমরা কোষ চক্রটা পুরোটাই পড়লাম। কোষ চক্রের মধ্যে যে আমরা বলছিলাম দুইটা পার্ট ছিল ইন্টারফেস, এই ইন্টারফেসে আমরা গ্যাপ 1 এস ধাপ এবং গ্যাপ 2 পড়লাম। আর এম পেজটা আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করবো। তবে একটা খেয়াল করছো যে কিছু কোষ দেখছো দিন শেষে এসে আটকা পড়ে যাবে। আমরাও কিন্তু আমাদের জীবনের এক প্রান্তে এসে আটকা পড়ে যাবো। এটা কি একবার ভেবে দেখেছো? আমাদেরও কিন্তু জীবনের যত আয়োজন, যত জমকালো আয়োজন, যত চাওয়া পাওয়া এক সময় সে থমকে যাবে, স্টপ হয়ে যাবে। সেটা কখন হবে? যখন মালাকুল মউত সেটা আমাদের দেখা হয়ে যাবে। এই যে একটু ভাবুন তো, এই যে সকাল গড়িয়ে দুপুর আসে, দুপুর হেলে দুলে বিকেল চলে আসে, বিকেল শেষে চকচকে সূর্যটাও কিন্তু রক্তিম আবহাওয়ায় পশ্চিমে ডুবে যায়। তারপর গহীন আধারে একটা রাত পেরিয়ে আসে, তারপর আবার সূর্য ওঠে। এই যে দিনটা এভাবেই যাচ্ছে। আমরা কি আমাদের জীবন নিয়ে একটু চিন্তিত? বা নামাজের বিষয়টা, বা আমরা যারা অন্যান্য ধর্মে আছি এই বিষয় নিয়ে কি আমরা একটু চিন্তিত হয়? না। আচ্ছা, ধরো এমন তো হতে পারে যে ভোরবেলা ফজর নামাজের পরে আপনার সাথে মৃত্যুর ফেরেশতাদের সাথে দেখা হয়ে গেল। তখন আপনি কি করবেন? মৃত্যুর ফেরেশতাদের সাথে, এখানে বহু বচন কেন ব্যবহার করে? হ্যাঁ, মৃত্যুর ফেরেশতারা একজন করে আসে না, পুরো টিম চলে আসে। আপনি বলবেন কিভাবে স্যার? আমি তো জানি আজরাইল আলাইহিস সালাম উনি মৃত্যুর ফেরেশতা না, উনি তো মালাকুল মউত। ওনার আন্ডারে শত শত হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ ফেরেশতারা, অগণিত মৃত্যুর ফেরেশতারা কাজ করে থাকে। মনে রাখবা, যখনই কেউ মৃত্যুবরণ করে তার মৃত দেহ থেকে রূহ কবজ করার জন্য পুরো ফেরেশতাদের টিম চলে আসে। এই টিম আসার পর ওই ব্যক্তির সাথে সেই রূপে আচরণ করে যে রূপ সে পৃথিবীতে চলাফেরা শুরু করতো। যেমন আমরা আমাদের যেরকম বিহেভ করি, আমরা যার সাথে যেভাবে আচরণ করি, অনেকে আছে না যে সে বলে যায় ব্যস্ত ব্যস্ত, সুপার ব্যস্ত।
হাইপার বিজি, আমার কাছে যে অহংকারের শেষ নাই, হেরম দেখায়। কিছু হইলে আমি এই করবো, আমাকে চিনিস, আমি হ্যান করবো তেন করবো। আবার অনেকে আছে শুধু পলায় পলায় থাকে, সে বাপ মার কাছ থেকে পলায়, তার সাহসের কাছ থেকে পলায়, পড়াশোনা থেকে পলায়, এমনকি আল্লাহর কাছ থেকে পলায়, নামাজ পড়াটা কিন্তু বালাই নেই। তো এই যে আমাদের আচরণ, এই আচরণের উপর ডিপেন্ড করে ওই ফেরেশতারা আমাদের সাথে এরকম আচরণ করবে। যেমন এই যে আমরা কিছু আছে না, যেমন ধরো ফেরেশতা আমাদের কাছাকাছি চলে আসবে, আসার পর সে লোকটা খুবই অহংকারী ছিল বা খুবই পালানোর একটা ভাব ছিল, ওর কাছ থেকে পালাইতো, ওর কাছ থেকে পালাইতো, কি আল্লাহর কাছ থেকে পালাইতো। তো ওই ফেরেশতারা এসে কানে কানে বলে, আইনাল মাফার, আজ আপনি কোথায় পালাবেন, হ্যাঁ কোথায় পালাবেন। আর যারা বলি না আমরা বিজি বিজি, ব্যস্ত ব্যস্ত, সুপার বিজি, তাদের কানে এসে ওই ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা এসে চিৎকার করে বলবে, আইনাল ইস্তিকা, যা আজকে তোর ব্যস্ততা শেষ করে দিলাম, আজকে থেকে আর কেউ বলবে না যে তোর এত ব্যস্ততা, এত ব্যস্ততা কেউ জিজ্ঞেস করবে। এটা কি একবার চিন্তা করে দেখেছ? তারপর হয়তো ঘন্টাখানেক পর ভোর শেষ হয়ে 6টা হবে, ঘন্টাখানেকের মধ্যে সবাই জেনে যাবে যে আপনি আর কি পৃথিবীতে নেই। তখন হয়তো আপনার ফ্যামিলি মেম্বাররা ফেসবুকে স্ট্যাটাস দিবে বা সবাইকে ফোন দিয়ে জানাবে, আপনার নিজের এলাকা, পার্শ্ববর্তী এলাকার যে মসজিদগুলো আছে সেখানকার মাইকে হয়তো অ্যানাউন্স করবে যে অমুকের ভাই, অমুকের জামাই বা অমুকের ছেলে, অমুকের পিতা পৃথিবীতে আর নাই। রাইট? তারপর ঘন্টা দুয়েক এদিক সেদিক যাবে, তারপর আপনাকে গোসল করানো হবে। তাও শোনো শোনো শোনো, এমন সেমন গোসল না, ঠিক আছে? এমন গোসল যেখানে না ঠান্ডা পানি থাকবে আর না উত্তপ্ত পানি থাকবে, উষ্ণ পানি থাকবে, যাতে ভালো করে আপনাকে পরিষ্কার করতে পারে। আপনি আপনার পুরো জীবনটাকে এতটা যত্ন সহকারে গোসল করেন নাই, যখন আপনার মৃত্যু হবে তখন মানুষটা, আপনার প্রিয়জনটা আপনাকে এত সুন্দর করে গোসল করাবে, এমনকি আপনার হাতের বুকের ভিতর ময়লাটা পর্যন্ত পরিষ্কার করে দিবে। চিন্তা করছো? গোসল শেষ করে তো আর শেষ না, তারপর আপনাকে ভালো করে সাজাই দিবে, যেমন চকচকে দপদপে সাদা কাপড় নিয়ে আসবে, যেটা দিয়ে আপনাকে মুড়াই দিবে, আর একটা সুবাসে পুরো বাড়ি ছড়িয়ে পড়বে। এমন হতে পারে পার্শ্ববর্তী বাড়িতেও চলে যাবে। ঘোরানোর পর হয়তো 2-2.5 ঘন্টা আপনার আমাদের নিকটাত্মীয়রা কান্নাকাটি করবে, কেউ মন খারাপ করবে, তারপর জোরে আজান দিবে, আজানের পর আপনার লাশ নিয়ে জানাজার নামাজের জন্য সবাই অপেক্ষা করবে। যখনই জানাজার নামাজ শুরু হইলো তখনই আপনার জন্য সবাই দোয়া দূর করবে। তবে এই এমন এক নামাজ পড়লো যে নামাজে আপনার জন্য আজান দেওয়ার কি প্রয়োজন বলে মনে করলো। আজান শেষ করলো, নামাজ শেষ করলো, আপনাকে সবাই অবস্থান নিয়ে রেখে আসবে, ভালো কথা। রাখার পর অনেকে দোয়া করবে, তার মধ্যে দেখবা কেউ কেউ তো দোয়াই করবে না, দোয়া রাইকে চলে আসবে, ওই যে ব্যস্ত ব্যস্ত সুপার বিজি। আর ইমাম সাহেব হয়তো দোয়াতে কান্নাকাটি করবে, সেটা অভিনয় শুনে, যেটা তাকে করতে হয়, সে বাধ্য সমাজের চুকে। তারপর তো আপনাকে অন্ধকার করে রেখে চলে আসবে, রাইট? এই তো শেষ, এই তো আপনার জীবনের আয়োজন শেষ। এই যে জমকালো আয়োজন, বাড়ি গাড়ি হ্যান ত্যান, ক্যান্টনমেন্ট, বিয়ে শাদী, অনেক কিছু তো করবে, এখানে তো এসে আটকা পড়লো। এই যে তো অহংকার করে, তাহলে এই তো অহংকার কিসে, কেন করছে? আচ্ছা দেখবে, এগুলো আসলে আমাদেরকে একটু ভাবা দরকার। এই বিষয়টা যাকে আপনাদের তো ইমোশনাল প্রয়োজন নাই, আমরা যতটুকু পড়ছি এতটুকু ভালো করে পড়েন। আর নেক্সট ক্লাসে আমরা এমপি শুরু করবো, ঠিক আছে ইনশাল্লাহ? এই ভালো পড়াশোনাগুলো ভালো করে পড়ো, আর নোটগুলো আমার ইনবক্সে পাঠাই দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের প্রতি যত্নশীল হও, পড়াশোনাকে একটু মায়া করো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।